দুজনকে রুমে লক করে বাইরে গিয়ে জানলা দিয়ে তাড়িয়ে ঠিক এরম করে একটা মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, একটা ক্রিপি হাসি দিল, মানে একটা হাসি এরম করছে। একটা সাদা ধুতি পায়ের ওপর পা তুলে, ও কিন্তু শুধু দেখেছে সাদা ধুতি পায়ের ওপর পা তুলে, ঠিক পৈতেটা রয়েছে এত দূর, মুখ কিন্তু দেখতে পাই। 3টার সময় ঘুমটা ভেঙে যেত, দুপুরে স্লিপ প্যারালাইসিস আর রাতে 3টার সময় ঘুম। কেন হতো আমার কোনো আইডিয়া না। মানে চোখ থেকে রক্ত পড়ছে, কার চোখ থেকে না, আমি একটা চোখ দেখতে পাচ্ছি, সেখান থেকে আমি রক্ত ঢোকার পর আমার মেয়ে দেখছি খুব মানে চোখ মুখ পুরো লাল, মানে ছুটে এসে আমাকে যখন জড়িয়ে ধরে দেখছি ওর সারা শরীর ঠান্ডা বরফ হয়ে। আপনাদের বাড়িতে যে সন্তান আছে বা ছোট ছোট বাচ্চারা আছে, তারা আপনাদেরকে অনেক রকম ভাবে অনেক কিছু বলে, যেমন কিছু দেখতে পেয়েছি মা, আমি না ওখানে কিছু আওয়াজ পাচ্ছি বাবা, সেটাকে আমরা টোটালি ইগনোর করে দিই এবং বলি যে তোমাদের মনের ভুল। এবার ধরুন যদি ওই জিনিসটা যদি সত্যি হয় এবং এটা সত্যি হওয়ার ফলে একটা ফ্যামিলি যদি ভেসে যাচ্ছে এখনো, আমরা জানবো এই পডকাস্টে। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে আমাদের ইন্দ্রাণীদি জানাবে তার বাড়িতে কিছু ঘটে যাওয়া ভৌতিক ঘটনা, এবং আজকে যে তিনি এসছেন, যে মানে এই যে পডকাস্টে যে দেখবেন সকালবেলা কিছু ঘটনা ঘটে গেছে, শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আপনারা যদি না দেখেন তাহলে এই পডকাস্টটা আপনারা বুঝতেই পারবেন যে আপনাদের বাড়িতে যে বাচ্চারা আছে তারা কি কি দেখতে পেতে পারে, কি কি মর্মান্তিক জিনিস সে দেখতে পাচ্ছে। বিশ্বাস হচ্ছে না? তো পডকাস্টটা পুরোটা দেখবেন। হ্যাঁ, দেখুন, এইসব বিষয় আপনাদের বাড়িতে হচ্ছে বা এরকম কোনো প্রবলেম হচ্ছে, নিচে যে নাম্বারটা লিঙ্ক করছে সেই নাম্বারে আপনারা কল করুন। কোনো রকম রেমিডিস চান বা কোনো রকম হেল্প চান বা স্পিরিচুয়াল হেল্প চান, জাস্ট একটা কল করুন, এবং সেই জন্য তো হেল্প করবই। তার সাথে সাথে যদি আমাদের এই কে পডকাস্টে এসে যদি কিছু গল্প বা কিছু স্টোরি বা কিছু ঘটনা আপনারা যদি বলতে চান, যেটা আপনার সাথে বা আপনার বন্ধুদের সাথে ঘটে গেছে, আসবেন আর এখানে কথা বলে যাবেন আর ডাইরেক্ট ইন্দ্রাণীদির সাথে। তো কেমন আছো দিদি? খুব ভালো আছি, তুমি ভালো আছো? একদম। আজকে দিদি তুমি যে ঘটনাটা বলবে বা ভৌতিক যে ঘটনাটা তুমি বলতে চলেছো, সেটা ছোট্ট করে একটা ব্রিফ দাও। সাদাতে এর আগে আমি বলেছি আমার লাইফে যা যা ঘটে। 2011 সালে আমার বাবা মারা যায়, তো তারপর আমার বাবাকে আমি মানে নিজে চোখে দেখতে পাই, তো সেটা হয়ে গেছে। তারপর আমি পুরীতে ঘুরতে যাই, তো সেখানে হোটেলে গিয়ে ঠিক তার 1 মাসের মাথাতেই সেখানে গিয়ে আমার সাথে এমন কিছু ঘটে যেখানে আমি মানে হতভম্ব হয়ে যাই, মানে কি করব আমি বুঝতে পারি না। তারপর আমি সেখান থেকে এসে একটু অসুস্থ হই। তারপরে আমার বাড়ির কিছু ইনসিডেন্ট হয় যেখানে মানে আমার ছাদে লাফালাফি, কোনোদিন কাউকে দেখতে পাওয়া যায়নি। তো তারপরে আমি শান্তিনিকেতন ঘুরতে যাই, সেখানেও আমার সাথে কিছু হয়, সেগুলো আমি মানে জানিয়েছি, সদাতে সব জানিয়েছি। তার মানে হাতে সময় খুব কম ছিল, সে একদিন আমি বলে উঠতে পারিনি, তো ওই জন্য সেখানে আর হয়নি। এখানে কে পডকাস্ট এসে এখানে কেক পডকাস্টে এসে বাদ বাকি ঘটনাটা আমি জানাতে চাইছি। আপনারা যদি ওই এপিসোডটা দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশনে পুরো লিংক দিয়ে রেখেছি, আপনারা চেক আউট করে নিন, তারপর এখানে আসুন, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে, তাই না? হ্যাঁ, তো আজকে যেটা শুরু করবে তা তুমি স্টার্ট করো তোমার মতো করে। তো আমি কাজের সূত্রে একজন বিউটিশিয়ানিস্ট, তো আমার সাথে তো কিছু ঘটনা ঘটেইছে লাইফে। তো সেখান থেকে মানে আমার মেয়ের সাথে এমন কিছু জিনিস হচ্ছে যেটা আমার নর্মাল লাগছে না। কারণ কি, আমার শ্বশুর মারা যায় এই 2023 সালের এপ্রিল মাসে। তো শ্বশুর মারা যাওয়ার পর হঠাৎ ওই মোটামুটি 1-1.5 মাসের মাথায় আমার মেয়ে মানে আমি কাজে বেরিয়েছি, আমি হোম সার্ভিস করি, তো আমি কাজে বেরিয়েছি, তো সেই সময় হঠাৎ করে আমার কাছে একটা কল আসে। তো সেই কলটা আমি রিসিভ করার পর আমার মেয়ে খুব কান্নাকাটি করছে। তো আমি ফোনটা তুলে বললাম যে আমি যাব, 1-1.5 ঘন্টা আমার টাইম লাগবে। তো আমার সাথে আমার একটা পার্টনারও কাজ করে, মানে আমরা দুজনে মিলেই করি কাজটা। তো তখন আমার বন্ধুটাকে বললাম, দেখ আমার মেয়ে খুব কান্নাকাটি করছে, আমি বাড়ি চলে যাই, আমাকে এক্ষুনি যেতে হবে, খুব কাঁদছে। তো আমার 8 বছরের মেয়ে। তো ও বললো ঠিক আছে যা, চলে যা। তো আমি মানে মোটামুটি আমার বাড়ির কাছেই ছিলাম, আমি 20 মিনিট 25 মিনিটের মধ্যে বাড়িতে ঢুকি। তো সেখানে ঢোকার পর আমার মেয়ে দেখছি খুব মানে চোখ মুখ পুরো লাল, মানে ছুটে এসে আমাকে যখন জড়িয়ে ধরে
দেখছি ওর সারা শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে, আর বলছে মা আমি খুব ভয় পাচ্ছি। তা আমার সেখানে গিয়ে কোথাও গিয়ে মনে হলো কিছু হয়নি, কি হয়েছে, মাথায় গায়ে হাত বোলাচ্ছি। তো বলছে না মা আমি খুব ভয় পাচ্ছি। তো তারপর থেকে ওকে লক্ষ্য করছি, শান্ত করার পর ও দেখছি খুব কাঁদছে, মানে আর বলছে একটা কথাই, ভয় পাচ্ছি। বলছি কি দেখতে পাচ্ছিস? না মানে চোখ থেকে রক্ত পড়ছে। কার চোখ থেকে? না আমি একটা চোখ দেখতে পাচ্ছি, সেখান থেকে রক্ত পড়ছে। তা আমি ভাবলাম বাচ্চা মানুষ, এটা হতেই পারে, এটা নর্মাল, তুই হয়তো ফোন টোন দেখেছিস, কোনো প্রবলেম নয়, ঠিক আছে ছেড়ে দে। না মা আমি ভয় পাচ্ছি। তো এমন ভাবেই ও ভয়টা পাচ্ছে, কোথাও গিয়ে আমাদেরও সেই জায়গাটাকে আমরা সিরিয়াস ভাবে নিলাম না, তাহলে ওর সত্যি কোনো প্রবলেম হচ্ছে। তারপর ওকে লক্ষ্য করি, তার 2-3 দিন পরে ও ঘরের কোণে একা বসে আছে, কিছু এক, আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে, কিছু একটা বিড়বিড় করছে। তো জিনিসটা না খুব একটা ভালো লাগলো না। তো তখন আমার হাজবেন্ড বললো তুমি এখন কিছুদিন কাজে বেরিও না, তুমি এখন ঘরেই থাকো, ওকে অবজার্ভ করো কি হচ্ছে। এবার আমি অবজার্ভ করছি, আমার কিছু তো, আমিও তো মা, ভালো লাগছে না। আর খালি বলছে তোমার কাছে থাকবো, মানে আমাকেও কাছছাড়া করতে চাইছি না। তো যতই হোক মা হয়, আমি ওর কাছে সবসময় থাকছি, ওকে ধরছি, কিন্তু তাও কোথাও গিয়ে মানে এই প্রবলেমটা হচ্ছে। আর ঘুম থেকে মারাত্মকভাবে উঠে কাঁদছে, আর এমন হাঁপাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, মানে এরকম টাইপ করছে। এটা কতদিন ধরে চলেছে? এটা মোটামুটি দিন 15 হয়েছে। তখন ডাক্তার বা কিছু দেখানো? আমি সব করেছি, আমি অনেক লোকের সাথে কনসাল্ট করি, আমি অনেক জায়গায় কনসাল্ট করি, সেখানে অনেকেই বলেছে আমাকে, যখন আমি সবার সাথে কথা বলি এটা নিয়ে, বলছে দেখ মাথার প্রবলেম। এবার আমার না কোথাও গিয়ে একটা মনে হলো, 1 সপ্তাহের মধ্যে একটা সুস্থ মেয়ের কি করে নার্ভের প্রবলেম বা মাথার প্রবলেম হতে পারে, সে মেয়েটা কোনোদিন পড়ে যায়নি, কিছু না। তো ঠিক আছে, তাও আমি মানলাম যে ডাক্তার দেখাবো। তো ডাক্তার দেখানোর আগে আমি কিছু, মানে আমার চেনা জানা কিছু মানুষের সাথে আমি এটা নিয়ে আলোচনা করি, দেখ আমার এরকম হচ্ছে। তো সেখান থেকে আমার একটি বন্ধু বলে ওঠে যে জিনিসটা না আমার বাড়িতেও কিছু কিছু আছে, তো আমি কিছু বুঝি, তুই ওকে নিয়ে একটু আয়। তারপরে পরীক্ষা শেষ হয়ে গেছে, তো হয়তো বাড়িতে বসে আছে, মাইন্ডও হতে পারে এই কারণে, তুইও বেরিয়ে যাস কাজের সূত্রে বাইরে। তো আমি সেখানে বললাম হ্যাঁ হতেই পারে। তো আমাকে বললো চল তাহলে একটু ঘুরে আসি, ওর মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, আমার বন্ধুটা বললো। তো আমরা কয়েকজন বন্ধু, মানে আমার মেয়ে স্কুলের বন্ধু বান্ধব আর তাদের মা, আমরা সবাই মিলে, আমাদের ওখানে কাছের মন্দির আছে, তো সেখানে আমরা ঘুরতে যাই। তো ঘুরতে গিয়ে যে যথারীতি যেটা হয় আর কি, বন্ধু বান্ধব রয়েছে, মানে আমার মেয়ের বন্ধুরা রয়েছে, ওরা খেলা টেলা করছে, আমরা মায়েরা বসে গল্প করছি। তো গল্প করতে করতে ও বারবার খেলতে খেলতে এসে বলছে তুমি কি আমাকে ডাকছো, মানে আমার বান্ধবীদেরও বলছে যে তুমি কি আমায় ডাকছো। তো আমরা কেউ কিন্তু ডাকছি না, আমরা নিজেরা গল্প করছি। ও ওখানে মানে খেলতে খেলতে ওর মনে হচ্ছে কেউ ওকে ডাকছে, তখন সেটাও আমাদেরকে এসে জিজ্ঞাসা করছে। তো আমার বান্ধবীটা বললে এটা আমার না খুব একটা ভালো লাগছে না জিনিসটা, ও বারবার কেন, তার মানে ও কোনো ডাক শুনতে পাচ্ছে। তো আমি বললাম দেখ আমার তো এই বিষয়ে কোনো নলেজ নেই, তো আমি বলতে পারবো না। বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়া। তারপরে দেখি ও একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে কথা বলছে, আমরা সেটা দেখতে পাই। তখন আরো শিওর হয়ে গেল আমার বান্ধবীটা কিছু আছে, কিন্তু আমি তো মা, আমি মেনে নিতে পারছি না যে আমার মেয়ের সাথে এরকম কিছু হচ্ছে। তো সেই জায়গায় ও তখন আমার, মানে আমার বান্ধবীটা আমার মেয়েকে ডাকলো, শোন মানা, আরো বাচ্চাদের ডাকলো, ডেকে সবাইকে বসালো। ও ব্যাগে করে কিছু একটা নিয়ে গেছিল, সেটা আমিও জানতাম না কি নিয়ে গেছিল, সেটা আমি পরে জেনেছি। তো ওকে ডেকে বা আরো বাচ্চাগুলোকে ডেকে বসিয়েছে, বসিয়ে কি করেছে, ওর হাতে একটা ব্যাগ ধরিয়ে দেয়, এরকম ছোট একটা ব্যাগ ধরিয়ে দেয়, যেরকম ছোট ছোট ব্যাগ হয়। তো ও ব্যাগটা ধরা মাত্রই চোখ মুখ সে কিরাম করছে, আর মানে এদিক ওদিক এদিক ওদিক এরম তাকাচ্ছে, আমি লক্ষ্য করছি এটা, আমি ওর চোখটা ফোকাস করছি, আর আমার বন্ধু ওর চোখটা ফোকাস করছে। মানে আমার মেয়ে ওই বন্ধুর চোখে চোখ রাখছে না কোনোভাবেই। আমাকে আমার বন্ধুটা এরম চোখ দিয়ে বলছে দেখেছিস, ও দেখছে না। তা আমি বললাম আমি ব্যাপারটা বুঝতে পারছি না তো কি হচ্ছে, তখনও কিন্তু আমি মেনে নিতে পারছি না এরম কিছু হচ্ছে। তো সেই জায়গায় আমার মেয়ে বলছে আমার না ব্যাগটা ভার লাগছে, আমি নেবো না, ব্যাগটা খালি নামিয়ে দিচ্ছে। তা আমি তখন কোথাও গিয়ে আমার মাথায় স্ট্রাইক করলো যে তার মানে ব্যাগে কিছু একটা আছে, যে কারণে ও নিতে চাইছে না। আমার বন্ধুটা আমাকে বারবার ইশারা করছে, তো ব্যাগটাও আবার জোর করে আমি ধরিয়ে দিচ্ছি, ধর না বাবা কি হয়েছে, ব্যাগে তো কিছু নেই, দেখ আমি ধরেছি। তো এরম করে করে খানিকক্ষণ রাখা হলো। তো মেয়ে কিছুতেই আমার মানে ঠিক থাকছে না, রেখে দিচ্ছে। তখন আমার বান্ধবী, আরেকটা বান্ধবী, মানে আমরা মোটামুটি 3 জন, আমাকে নিয়ে 4 জন আমরা গেছিলাম। তখন আরেকজন বান্ধবী বললো আমার না ব্যাপারটা ঠিক, ও বলছে যে আমার এই ব্যাপারটা এবার আর ভালো লাগছে না,
তুই একটা কাজ কর, তুই ওকে ইয়ে কর, আমি একটা জায়গা বলছি সেখানে নিয়ে চল। সেই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে, তখন কটা বাজে, এরকম শীতকালের টাইম, তোমার এই নভেম্বর কি ডিসেম্বর হবে, ডিসেম্বরই হবে। তো বললো, আমি বললাম কোথায় নিয়ে যাব, আমি তো কোথাও জানি না এরকম জায়গা, কেন কি এমনি নর্মালি হাওয়া বাতাস লাগলে আমরা মন্দিরে বা নালে আমাদের ওখানে যা মসজিদ আছে একটু ঝাড়িয়ে দেয়, মানে এইরকম কেস কোথায় কি হয় আমি তো জানি না। তো তখন ও বলছে ঠিক আছে দাঁড়া আমি একটা ফোন করে নিই। তা আমি বললাম হ্যাঁ কর। তো ও কাকে একটা ফোন করলো, ফোন করে বলে এক্ষুনি চল। তো আমি বললাম কোথায় নিয়ে যাচ্ছিস? বলছে আমার ননদ একটা মন্দিরে আসে, আমাদের ওখানে বনুগলিতে একটা মন্দির আছে, ছোট শনি মন্দির। বনুগলিতে। কোথায় এটা? ডাল্লা বনুগলিতে। ওকে। ডাল্লা বনুগলিতে আমাদের একটা ছোট মন্দির, শনি মন্দির আছে, যেটা রাস্তার ওপর দিয়ে দেখা যায়, নর্মাল মন্দির, পুজো হয়। আমি ওটা বরাবরই চিনতাম, যেরকম আর 5টা মন্দির হয় ওই মন্দিরটা সেই মন্দিরেরই মতন। তো সেই মন্দিরে নিয়ে যাবে বললো। তা আমি বললাম তুই কাকে ফোন করলি? বললো আমার ননদ ওখানে যায়, ওনার হাজবেন্ডের কিছু ওষুধ ফষুধের প্রবলেম হয় বোধহয়, মানে আমি ঠিক জানি না সেই ব্যাপারটা, অত ডিটেলস আমি ঢুকিনি। তো বললো ওখান থেকে অনেক ভালো হয়েছে, তো তুই চল। তা আমি বললাম, বলছে ঠাকুরমশাইকে বলা হয়ে গেছে তোর মানে মেয়ের কি প্রবলেম হচ্ছে, ঠাকুরমশাই আসতে বলেছে। মানে ওর ননদ সেই সময় ওইখানে ওই মন্দিরে উপস্থিত ছিল। তো তারপরে আমি বললাম তাহলে চল, কোনো ব্যাপার না। তো সেই মুহূর্তে মানে যা বলা তাই কাজ, সঙ্গে সঙ্গে আমরা মানে 3 জনে, ওই মানে আমার ওই বান্ধবী ওর মেয়েকে আরেকজনের সাথে বাড়ি পাঠিয়ে দিল, বললো আমি ওকে আগে নিয়ে যাই, কেন কি আমার মেয়েটাকে দেখে ভালো লাগছে না, আমার সুবিধে লাগছে না। তো আমি আমার মেয়েকে নিয়ে যথারীতি হাত ধরে যাই। আমার মেয়ে সেই মুহূর্তে বললে ওঠে, আমার মেয়ে কিন্তু ওই অবস্থায় মন্দিরেই ছিল, কাছের মন্দিরটাও কিন্তু একটা মন্দিরই, কিন্তু মন্দিরে আমার মেয়ে ঢুকছে, আবারও বলছে আমার মেয়ের মন্দিরে ঢুকতে কোনো প্রবলেম হচ্ছে না, বা কোনো ঠাকুরের সামনে যেতেও প্রবলেম হচ্ছে না। তো সেই কারণে আমি কোথাও গিয়ে মেনে নিতে পারিনি জিনিসটাকে, যে আমার মেয়ের এরকম প্রবলেম হতে পারে। আবার এটাও মেনে নিতে পারিনি যে ওর মাথারও কোনো প্রবলেম হচ্ছে, মানে সাইক্রাটিস। তো তারপর যথারীতি আমার মেয়েকে যখন ওই মন্দির থেকে বের করে নিয়ে যাচ্ছি, আমি বললাম চল একটা জায়গায় যাবো, আন্টি আন্টি নিয়ে যাবে। তখন ও বললো আমি কোথাও যাব না, আমার ভয় লাগছে বলে না, ও হাত থেকে আমার এরাম জাস্ট ধরলো। আমার মেয়ের হাতে খুব একটা নখ নেই, কিন্তু সেই মুহূর্তে আমার হাতগুলো চিড়ে যাচ্ছে ও যখন হাতটা আমার ধরছে। বয়স কত? ওর বয়স 8 বছর, এই 9-এ পড়েছে নভেম্বরে। ক্লাস 2 বা 3 তে পড়ে? ক্লাস 3-তে পড়ছে, এই 4-এ উঠলো। হুম। তো ঘটনাটা ক্লাস 3 থেকে হচ্ছে, শুরু আমার 3 থেকে, ওই প্রথম দিক থেকে। তো হাতটা মনে হচ্ছে আমার যেন খিমচে নিচ্ছে। তো আমি বললাম কিছু, মানে ওর হাতে কিন্তু এতটুকু নখ নেই, এখনো দেখলে বুঝতে পারবে এতটা, মানে ওর নখটা খেয়ে নেয়, হাতে পায়ে কোনো জায়গায় ওর নখ নেই। তো সেই জায়গা থেকে আমার হাতটা খিমচে নিচ্ছে। তো যথারীতি আমি সেই মুহূর্তে ওকে শান্ত করি, চল বাবা কিচ্ছু হবে, নেই তো আমি আছি, তোর ভয় কিসে। কিন্তু ও বুঝতে হয়তো মনে হয় পারছিল কোথাও একটা নিয়ে যাচ্ছে, কিন্তু খালি বলছিল আমার ভয় লাগছে, তুমি আমার সাথে থাকবে? তো আমি বললাম হ্যাঁ। মানে কোথাও গিয়ে ও মানে অন্যরকম বিহেভিয়ারও করছিল, আবার আমার কাছে থাকলে ভয়ও পাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো সেই মুহূর্তে ওকে নিয়ে যাওয়া হয় ওই মন্দিরে। অটো, আমাদের ওখান থেকে একটা অটো করলে ওই মন্দিরে চলে যাওয়া যায়। তো অটো করলাম, অটো করে একটু হেঁটে গিয়ে অটো করে মন্দিরে গেলাম। তো মন্দিরে গিয়ে দেখলাম ও চুপচাপ নর্মাল দাঁড়িয়ে আছে। এবার ব্যাপারটা হয়েছে এখানে আমাদের তখন কালা ওষুধ চলছে, ঠিক আছে। আমার শ্বশুর যেহেতু মারা গেছে, শ্বশুর এপ্রিল মাসে মারা গেছে, নভেম্বর মাসে থেকে ঘটনাটা ঘটছে, ডিসেম্বর অব্দি গড়ায়। তো আমার তো কালা ওষুধ, আমি কোনো মন্দিরে পা দিতে পারবো না, এখানে একটা আমার দোষ, কেন কি যতই হোক আমাদের মানে হিন্দু শাস্ত্রে এই জিনিসটা নেই। তো ঠাকুর মশাইকে এই কারণে কিন্তু বলে দেওয়া হয়েছিল, বললো ও তো বাচ্চা, ওর কোনো দোষ নেই, ওর বোধহয় 12 বছর হয়নি বলে ওর কোনো দোষ নেই, যেটা আমি জানি না ঠাকুর মশাইয়ের কথা। তো আমি বললাম তাহলে আমি তো মন্দিরে ঢুকতে পারবো না, ওটা রোডের ওপরেই মন্দিরটা। তো আমার বান্ধবী বললো আমি নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই, তুই বাইরে দাঁড়া। তো গিয়ে দেখলাম মানে মন্দিরে শনি সেদিনকে মনে, আমার যতদূর মনে হয় দিদি, আমি যতদূর জানি যে পুজো দেওয়া যায় না, মন্দিরে ঢোকা যায়। ও আমার জানা নেই, আমাদের কিন্তু আমরা পুজো দিইনি, আমারও এরকম একটা দাদু মারা যান, আমরা পুজো দিইনি, কিন্তু আমরা মন্দিরে ঢোকা থাকা, কিন্তু কোনো ধূপ মোমবাতি তুমি দিতে পারবে না বা কোনো দক্ষিণে দিতে পারবে না। আচ্ছা না, আমি আমাদের বাড়ি থেকে মানে আমার ফ্যামিলি থেকে বলা হয়েছিল মন্দিরে পা পর্যন্ত দেওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, এবার তুমি বলতে পারো তুমি তো কাছের মন্দিরে গেছো, কাছের মন্দিরে আমরা গেছি, ওখানটায় না নর্মালি সবাই ঘুরতেও যায়, সেই হিসাবে আমি গেছি।
মানে একটা হয় না প্রপার মন্দির যেখানে একদম অল টাইম পুজো হচ্ছে, এখানটায় না ঘোরার জন্য অনেকে যায়। মানে তুমি যদি মনে করো কারো মানে টাইম পাস করতে যাবে বা একটু গঙ্গার ধারে ঘুরতে যাবে, অনেকে সেই হিসাবে যায়। তো সেই হিসাবে আমি বলেছিলাম, বললো না এই মিশনের মন্দির তো ওগুলো, তো মানে মিশনের মন্দির কিনা যাই না, মানে ওই টাইপের। তো আমার বন্ধুরা বলেছিল এই মন্দিরে যাওয়া যায়, তো সেই হিসাবে আমি ওই মন্দিরে গেছিলাম। আর যেখানে প্রপার পুজো হয়, এই শনি মন্দির বা কালী ঠাকুরের মন্দির বা এরম টাইপের মন্দির আমি কোনোদিন উঠিনি। মানে আমি কালা ওষুধের টাইমে উঠিনি, আমি খুব মেনেছি। তো আমার বান্ধবী নিয়ে যায়, আমি দূর থেকে দাঁড়াই, মানে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে। ঠাকুর মশাই তো সবকিছুই জানে, নতুন করে আর কিছু বলার নেই, কেন কি ওনাকে উনি আরেকজন বলেই রেখেছিলেন। তো ঠাকুর মশাই ওকে বললো আয় এখানে, তো ও গেল। বললো একটা কাজ কর, মন্দিরের চারধারে একবার রাউন্ড করে ঘুরে আয়। তো ও আমার দিকে তাকালো, আমি বললাম যাও যেটা বলছে। ও মন্দিরটা এক চক্কর ঘুরে এলো, এসে ওকে বললো বসে কিছু একটা মন্ত্র বললো উনি, দিয়ে ফুটু দিয়ে দিল, দিয়ে ছেড়ে দিল। আমার না কোথাও গিয়ে একটা কি, মানে মেয়ের আবার এরকম প্রবলেম হচ্ছিল, এটা ভালো হয়ে যাবে, আমার ঠিক মনের একটা বিশ্বাস হলো না একটা ফুতে। তো যাই হোক ঝাড়িয়ে দেয় উনি। আমি বললাম ঠাকুরমশাই আবার কবে আসতে হবে? বললো তুমি বাড়ি চলে যাও, আশা করছি আর আসতে হবে না, যদি প্রবলেম হয় তাহলে 3 দিন পরে এসো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যথারীতি আমি বাড়ি চলে আসি। 1 দিন 2 দিন 3 দিন দেখলাম আস্তে আস্তে মেয়ের প্রবলেমটা সলভ হয়ে গেল, আর কোনো সমস্যা হলো না আমার মেয়ের। তো আমার কোথাও গিয়ে খুব বিশ্বাস হলো যে বাবা আমি যেখানে অবিশ্বাস করছিলাম সেখানে কাজ হয়ে গেল, কোনো টাকা পয়সা লাগলো না, কিছু না। আমি শুনেছি এই বিষয়ে অনেক কিছু করতে হয়, তো যাক গে আমারই ভালো। তো যথারীতি আমার মেয়ে তারপরে নর্মাল, ঠিক আছে। এখন কেমন অবস্থা? আমি তো ভেবেছিলাম যে আমার মানে আমার ফ্যামিলি পুরো ঠিকঠাক, আর কোনো আমার সমস্যা নেই, আমি নর্মাল যেরকম কাজে বেরাচ্ছিলাম, নর্মাল আমার কল ঢোকে, আমি কাজে বেরিয়ে যাই, তো নর্মালই ছিল। কিন্তু সেখানে ঘটনা শেষ নয়, সেটা আমি বুঝতে পারিনি যে ওটা কিছু দিনের জন্য হয়েছিল বা কিছু মাসের জন্য হয়েছিল। কিছু দিন নয়, কিছু মাসের জন্য। এরপর ঠিক কালী পুজো আসবে, মানে এই বছর? একদম কারেন্ট এই বছর 2024-এ, ঠিক আছে, কালী পুজোর ঠিক আগে তোমার ওই এবারে তো নভেম্বরের পড়েছে শেষে, নভেম্বরের 30-এ পড়েছিল, নভেম্বর অক্টোবরের 30 তারিখ, অক্টোবরের 30-এ পড়েছিল। ওই ধরো না তার দিন 15-20 আগে থেকে আমার পুজোর সময়টা। লক্ষ্মী পুজো ওই হ্যাঁ ওই আশপাশে আমার কোথাও গিয়ে আবার মনে হচ্ছে আমার মেয়ের কিছু প্রবলেম হচ্ছে। এবার এখানে বলে রাখি, আমার মেয়ের কিন্তু চুলটা খুব বড়, মানে কোমর অবধি, ঠিক আছে। তো চুলটাও মানে ইয়ে করে রাখে, খুলে রাখে। আর সদাতে তো আমি বলেইছি যে আমার বাড়ির বাস্তু একটু খারাপ আছেই, ঠিক আছে। তো ওকে আমি বললেও না কথা শোনে না, ঠিক আছে, ও চুল খুলে ঘুরে বেড়ায়। তো এবার দেখো আমি সবসময় ওকে লক্ষ্য করতে পারি না, কেন কি আমিও বাড়ি থেকে বেরিয়ে যাই। তো ওর মতন থাকে, আমার মা থাকে, এবার কারো বাচ্চা মানুষ তো নিজের খেয়ালে সাইকেল নিয়ে ঘুরছে হয়তো, ওই চুল খোলা। তো আমি অতটা জিনিসটা গুরুত্ব দিইনি, কিন্তু ওই কিছুদিন ধরে মানে কালী পুজোর আগে থেকে দেখছি আবার ওর বিহেভিয়ার চেঞ্জ। তো এই বিহেভিয়ারটা যে চেঞ্জ, আমার একটা বান্ধবী ধরে ওকে, ঠিক আছে। সেই বান্ধবীটা একদিন আমাদের বাড়ি আসে, সেই বান্ধবী আমাকে বলে যে বান্ধবীর সাথে এমন কিছু বিহেভিয়ার করে, সেই বান্ধবী বলে তোর মেয়ে কিন্তু ঠিক নয়। তা আমি বললাম কেন হঠাৎ এই কথা বলছে, আমি ওর মধ্যে কিছু দেখেছি, কেন কি আমার সাথে এই কিছু ইনসিডেন্ট ঘটেছে এরকম টাইপ। তো আমার কোথাও গিয়ে সিক্স সেন্স বলছে ওর কিছু প্রবলেম আছে, তুই ইমিডিয়েট দেখা। তো আমার কথাটা শুনে চিন্তা লেগে গেল, আমি তো বুঝতে পারছি না ও কেন বললো এই কথা। তবে হ্যাঁ একটা জিনিস কি, এই কিছুদিন ওকে লক্ষ্য করছিলাম ও খুব রেগে যাচ্ছিল, আর রেগে গেলে মানে মানে কি বলবো চেঁচামেচি, হাতের কাছে কিছু থাকলে ছোড়াছুড়ি করে দিচ্ছে, সেটা আমি দেখেছি। আর কারো কথা না শোনা, মানে যেটা বলবো সেটাই। তো আমি এইটুকু মেয়ে, তো আমি কি বলতো একটু ঝগড়া অশান্তিটা না কমই পছন্দ করি। আচ্ছা যা বাচ্চা মানুষ যা বলছে বলছে, নাহলে আমার কানের কাছে এ করবে, আমিও আমার কাজে ডিস্টার্ব হবে, কেন কি একবার তো আমার কাজে ডিস্টার্ব হলো। তো সেই কারণে আমি এই জিনিসগুলো এ করিনি। আর তোমার বান্ধবীটা কি মানে পড়াতে আসতো? আহ, না না না, আমার বান্ধবী মানে মাঝে মাঝে হয় না এমনি, হ্যাঁ গল্প করতে আসে। তো এরকমই আমার বান্ধবীটা এসেছিল। তা সেই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না, ওকে আমি বলেছিলাম তুই আয়, আমি আসছি, মানে হয় না যে কাছাকাছি আছে, আমি বললাম ঠিক আছে তুই বস, আমি বাড়িতে যাচ্ছি। তো এসে যেরকম হয় না যথারীতি আমার মেয়ের সাথে কি রে কেমন আছিস ভালো আছিস, ক্যাজুয়াল টাইপের। তো কোথাও গিয়ে ওর সাথে কিছু একটা বিহেভিয়ার করে, সেটা আমি জানি না।
আমাকে যখন ও ঘটনাটা বলে, তা আমি বললাম কেন, কি হয়েছে? ও তখন বলছে তোর মেয়ে চোখ আমার ঠিক লাগেনি, চোখ দিয়ে যে, আমি বললাম কেন, কি দেখেছিস? আমি না সত্যি কথা বলতে এগুলো বুঝি না, সাধারণ ভাষায় ওই রেগে যাচ্ছে কথা শুনছে না এইটুকুই। তুমি একটু ব্যস্ত থাকো কাজে। কাজে ব্যস্ত থাকি আমি, সত্যি সারাদিন বেরিয়ে যাই, তো লক্ষ্য করা ঠিক নয়। ও মানে ও ধরতে পেরেছে কেন কি ওর সাথে এরকম কিছু ইনসিডেন্ট ঘটেছে, তাই জন্যই ও ধরতে পেরেছে। তো আমি বললাম কি দেখেছিস? বলছে আমি যখন ওকে কোনো প্রশ্ন করছি, ও যে আমার দিকে এই যে আই কন্ট্যাক্টটা করলো, ওই আই আর সরাচ্ছে না। তা আমি বললাম আমার মেয়ে তো এরকম করে। আমি তখন ওকে বললাম আমার মেয়ে তো এরকম করে, যখন রেগে যায় এরকম তাকাবে তো তাকিয়েই থাকবে, চোখের পাতা ফেলে না। ও বলছে মানে এত কিছু করে তুই কেন এগুলোকে মানে গুরুত্ব দিসনি? মেয়েটা আবার কি, মানে কেউ রেগে গেলে ও, আমরা কি রেগে গেলে চেঁচামেচি করি? ও তাকিয়ে তাকে বলছে না, তাকিয়ে থাকা মানে খুব খারাপ জিনিস। তো ও কি বুঝে বলেছে আমি সত্যি কথা বলছি জানি না। পরে যখন আমি তন্ময়দার সাথে কন্ট্যাক্ট করলাম, তন্ময়দা তখন বললো ওটা মানে হচ্ছে মৃত মানুষের চোখ, মৃত মানুষের চোখ নাকি স্টে হয়। তো আমি বললাম হবে হয়তো, কিন্তু ওর গা হাত পাও ঠান্ডা থাকে সেই টাইমটা। তো বললে এক্স্যাক্টলি এটা হয়, সেটা আমি তন্ময়দার সাথে কন্ট্যাক্ট করে আমি জানতে পারি, তার আগে আমার কোনো আইডিয়া ছিল না। জিনিস জানবো আমি, তোমার বাড়িতে এসি আছে? এসিতে কি ও থাকে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল টাইম এসিতে থাকবো। জন্য তো বডি অনেক সময় ঠান্ডা থাকে। তো আমি তো এই কথাগুলো যখন বলছি এগুলো তো ঠান্ডা টাইমে, আর এগুলো মানে এসি দেখো গরমকালটা অল টাইম মানে এখন গরমটা এখন সারা বছরই এসি চলে, ধরো মোটামুটি অক্টোবরের পর থেকে আর এসি চলে না, আমাদের ওই অক্টোবরের 15 তারিখের পর এসি বন্ধ। আর এই ঘটনাগুলো যখন হয়েছে তখন কিন্তু এসি চলছিল না, তখনের কথা বলছি। আর নর্মাল এসি চললে তো সেটা তো দুটো ইনসিডেন্টই কিন্তু ঠান্ডাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এসিতে না এটা হয়নি, এটা এসির বাইরেরই কথা বলছি। এবার ধরো আমাদের 3টে ঘর টোটাল, 3টে ঘরের মধ্যে একটা ঘরেই এসি আছে, 2টো ঘরে কিন্তু এসি হয়নি। তো আমার বান্ধবীটা যেটা ধরেছিল সেটা নন এসি ঘরে ধরেছিল, আর আমি যেটা আমার মেয়েকে যখন ধরেছিলাম সেটা এসি ঘরে ছিল, কিন্তু সেই মুহূর্তে এসি চালানো ছিল না, জানলা দরজা সব, আমি তো কাজে গেছিলাম। এবার দেখো হয় না, মানে আমি ওকে বলে রেখেছি যখন আমি কাজে বেরাই গরমকালের টাইমে, ওকে আমার বলাই আছে তুই কিন্তু এই 1টা থেকে 4টে অব্দি এসি চালাবি, এরপর কিন্তু তুই এসি অফ রাখবি, ঠিক আছে? তো ও সেটা শুনতো। তো আমার এই মানে এই ঘটনাটা এখানটায় আমার মেয়েকে ধরলো যে এরকম এরকম হচ্ছে তুই দেখা। তো আমি বললাম তাহলে আমার তো এরকম কোথাও চেনা জানা নেই। তো ও তখন বললো ঠিক আছে, ওর ঘটনাটা আমাকে যখন বললো আমি ওর ঘটনাটায় আসছি একটু পরে। তো সেখানে ও আমাকে এক জায়গায় নিয়ে যায়, মানে ওরই একটা চেনা জানা অ্যাস্ট্রোলজারের কাছে। তো চলে একবার দেখিয়ে নে। তো আমি বললাম হ্যাঁ দেখানো যেতেই পারে। তো আমি অ্যাস্ট্রোলজারের কাছে যথারীতি, ওকে নিয়ে যাইনি, আমি নিজে গেছি, গিয়ে ওনাকে সব কথা বললাম। উনি ছবি দেখলেন, দেখে কিছু একটা প্রেডিকশন করলেন যে তোর মানে, কিন্তু আমাকে কিছু জানাননি যে ওর মধ্যে কিছু হচ্ছে বলে। আমায় খালি বললো তোর মেয়ে স্পষ্ট কথা বলে, তাই জন্যই তোর মনে হচ্ছে এরকম, কিন্তু উনি আমাকে জানাননি। ওনার কাছে কিন্তু আভাস ছিল, কিন্তু উনি আমায় জানায়নি। সেটা কিন্তু আমি এখন জানতে পারছি, এখন যে ইনসিডেন্টটা হচ্ছে যোগাযোগ করার পর। তো আমাকে সেই মুহূর্তে কিছু জানায়নি, আমি রিল্যাক্স হয়ে গেছি। বললো ঠিক আছে আমি তোকে দুটো মানে পাথর সাজেস্ট করলো, এই দুটো ইমিডিয়েট নিয়ে নে, নিয়ে ওকে পড়িয়ে দে, ঠিক আছে? আর কোনো প্রবলেম আশা করছি হবে না, তবে পাথরটা পড়ার পর কিছুদিন টাইম লাগবে। তো ভালো কথা, যথারীতি ও পড়ছে, প্রবলেম তো চলছেই। এর মাঝে আমার সাথে কিছু ঘটনা শুরু হয়, যেটা প্রত্যেক দিন দুপুরে আমি টানা 1 মাস ফেস করেছি, আমার খুব কষ্ট হয়েছে। প্রত্যেক দিন দুপুরে আমার, যেটাকে বলে আমি যেটাই চ্যানেল থেকে শুনেছি, আমি মানে আমার সাথে হতো ঠিকই, আমি জানতাম না এটাকে এটা বলে, সেটা আমি এই চ্যানেল থেকে শুনে আমি বলছি, স্লিপ প্যারালাইসিস যেটাকে বলে, সেটা আমার টানা 1 মাস হয়েছে। তাও সেটা মানে দুপুরবেলা, দুপুরবেলা বলতে ঠিক আমার 12টা থেকে 1টা, যদি না আমি কাজে যাই, কাজে গেলেও আমার টানে, কিন্তু দেখো কাজের সূত্রে তো আমি সেখানে শুয়ে পড়তে পারবো না। যখনই আমি বাড়ি থাকছিলাম, আর ধরে রাখো এই পুজোর টাইমে আমার যা কাজ হয়েছে, পুজোর পরের টাইমটা তো একটু অফ থাকবে, কেন পুজোর টাইমে পার্লার সার্ভিস মানে একটাই হয়েছে, এবার পুজোর পরে কিছুদিন তো গ্যাপ থাকবে, সবাই তো আর ওই টাইমটা করিয়ে নিয়েছে। ওই যে মাঝের গ্যাপটা ছিল, সেই গ্যাপে আমার যে প্রবলেমটা, আমার মেয়ের কিন্তু প্রবলেম তখন চলছে, তার সাথে আমারও প্রবলেম চলছে। আমার মেয়েকে অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গেলাম, পাথর দিলাম। আমার যেহেতু ওকে পাথরটা তো দিলাম, এবার আমার শুরু হলো কি প্রবলেম, স্লিপ প্যারালাইসিস। দুপুর ধরো ওই 12টা কি 12:30 কি 1টা, আমার প্রবলেমটা শুরু হলো কি, আমাকে বিছানা টানছে, শুতে হবে। তো নর্মাল যথারীতি আমি দুপুরে ঘুমাতে যাই বিছানায়, ঘুমাতে ঘুমাতে আমার শরীর টানছে,
মানে এরা কেমন টানছে মানে শরীরটা যেমন ঘুম পড়লেই ঘুমিয়ে পড়লে তো ঘুমিয়ে পড়লাম, এবার একটা মানে কি বলবো, ধরো যেটা আমি ফিল করি আমি বলবো, আমার যখন ওটি হয়েছিল কোনো অজ্ঞানের ইনজেকশন দেওয়ার আগে অ্যানাস্থেসিয়া দিলে যে একটা ঘোরে আমরা চলে যাই, বা অ্যানাস্থেসিয়া থেকে ফেরার সময় যে আমরা ঘোরটায় আসি, মতো থাকে। নেশার মতো থাকে, হাত পা নাড়াতে পারছি না কিন্তু আমি আশেপাশ দেখতে পাচ্ছি, আমি সব ফিল করতে পারছি, বাট আমি উঠতে পারছি না। কেন কি আমি এটা বলতে পারলাম, আমার অ্যানাস্থেসিয়া 2-3 বার হয়েছে, সেই কারণে আমি বলতে পারলাম। তো এই জিনিসটা আমার ফিল হচ্ছে, প্রথম দিন ফিল হলো হলো তারপরে কিছুক্ষণ পর আমি খুব কষ্ট হচ্ছে, উঠতে পারছি না, তারপরে খানিকক্ষণ পর কেটে গেল। এবার এটা কতক্ষণ হতো আমি বলতে পারবো না, কারণ কি ওই টাইমে আমি ঘড়ি দেখতে পারতাম না। এটা যখন রেগুলার দুপুরে হতে থাকলো, তখন কোথাও গিয়ে আমার একটু ডাউট হলো, কেন হচ্ছে, আমার কি তাহলে নার্ভের প্রবলেম এলো? আমি কিন্তু কোথাও গিয়ে মেনে নিতে পারছি না এটা অন্য কিছু। এর সাথে আরেকটা জিনিস হচ্ছে, রাত্রিবেলা কিন্তু আমার স্লিপ প্যারালাইসিস হয় না, পার ডে 3টের সময় ঘুমটা ভেঙে যেত, দুপুরে স্লিপ প্যারালাইসিস আর রাতে 3টের সময় ঘুম। কেন হতো আমার কোনো আইডিয়া নেই। তারপর তো আমি নানা রকম 3টে সময় যখন তোমার ঘুম ভেঙে যায় তারপর কি আর ঘুম আসতো? একদমই নয়, জেগে বসে থাকতাম, বারবার মনে হতো বাথরুমে যাই, বা ফোন দেখতাম, আর ওই টাইমটা আমাকে বাইরে টানতো। বাইরে টানতো বলতে আমার, না বাইরে বলতে আমার রুম থেকে বেরিয়ে আমার বাথরুমটা, ঠিক আছে, এবার ধরো আমার বাথরুমটা যেতে গেলে আমার বাইরের যে গ্রিলটা রয়েছে, গ্রিলটা ওপেন আছে, গ্রিলটা দেখা যায়, আর সেই যে মানে আমার গ্রিল থেকে যে জায়গাটা দেখা যায়, সেই জায়গায় মানে খুবই বলতে পারো মানে আমার কাছে হন্টে লাগে, কেন জানি না আমি ওই জায়গাটায় তাকাতে পারি না। বাথরুম না বাথরুম নয়, বাথরুম জায়গাটা রাস্তা বাথরুমটা আমার এই পাশে, আর আমার মেন গেট থেকে বেরালে এই গ্রিলটা, ওই গ্রিলটা ওপেন, মানে ওপেন বলতে যেরকম নর্মাল গ্রিল গুলো হয় ওরকম গ্রিল, ওই গ্রিল থেকে আমার বাইরের মানে ঘরের বাইরে ভিউটা দেখতে পাই। ওই ভিউটা আমার ভালো লাগে না কোনো সময়, আর আমি কোনোদিন ওই ভিউটা দিয়ে যেতে পারি না, আমার গেলে গা ভারী হয়ে যায়। এবার দেখো মেনলি ওটা রাত্রির বেলাই হতো, দিনের বেলাও ওই জায়গাটা ভালো লাগে না। এবার দেখো আমার ভালো লাগে না, তো অন্যদের হয়তো ভালো লাগে। এবার আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ওই জায়গাটা সত্যিই ভালো না, এই কারণেই বলছি, আমি চ্যানেল থেকে যতটুকু শুনেছি যে এমন কোনো জায়গা যেখানে তুলসী গাছ রাখলে বা কোনো গাছপাতা রাখলে বাঁচে না, বলে বিশেষ করে তুলসী গাছ, ওইখানটায় কিন্তু একটা তুলসী গাছ আছে, যদি কেউ দেখতে চায় তাহলে আমি ছবিতে দেখাতেও পারবো। তুলসী গাছ আজ আমরা ওই জায়গায় ধরো 7 বছর 7.5 বছর আছি, কোনোদিনও 7 বছরে একটা তুলসী গাছও কেউ বাঁচাতে পারেনি, যেই লাগিয়েছে। তো সেখানে গিয়ে আমার মনে হচ্ছে তাহলে আমারটা হয়তো সত্যি, মানে আমার যেটা মনে হচ্ছে সেটা ঠিক। এবার এটা আমার মনে হওয়া, আমার ফ্যামিলির কে কার কি মনে হয়েছে আমি জানি না, তো ওটা আমি ছেড়ে দিচ্ছি। আমাকে ওই বাইরেটা টানতো বাথরুমে যাওয়ার জন্য, মানে আমি মেন গ্রিল খুলবো না, বাট আমাকে টানছে ওই জায়গাটা। আমাকে কেন কি বেরিয়ে তো আমাকে ওই জায়গাটা ফেস করেই তো আমাকে বাথরুমটা ঢুকতে হচ্ছে, বাথরুম আমার ভেতরেই, আমাকে হয়তো মানে কোনো প্রবলেম হলে আমি বেরিয়ে চলে যাবো না, বাট আমার চোখটা টানছে যেন আমি দেখতে চাই, হ্যাঁ 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 দেখ আমি যেন দেখতে চাইছি ওইদিকে, এরকম একটা প্রবলেম। তো যাই হোক, মানে আমার কোথাও গিয়ে ভয় লাগতো, তো কেন কি আমার দুপুরে এই প্রবলেমটা হতো, রাতে এরকম, আর তারপরে চ্যানেলগুলো ফলো করছি, তো কোথাও গিয়ে তো একটা মাইন্ডেও তো লাগছে। তো আমি বাইরে বেরানোর চেষ্টা করতাম না, তো আমি ওই ফোন টোন নিয়ে ঘাঁটতাম, ঠিক যেটা শুনেছিলাম চ্যানেলের ক্ষেত্রে 4টের পর কেটে যায় বা কিছু, তো তারপর আমি যথারীতি বাথরুমে যেতাম, নর্মাল গিয়ে আবার চলে আসতাম। আর আবার স্টার্ট হয়ে গেল, হ্যাঁ তারপরে ঘুম যদি হলো হলো, না হলো না হলো, তো তারপর সকাল থেকে আবার নর্মাল, আবার দুপুর থেকে ওই একই জিনিস। এটা কি এখনো বর্তমান? বর্তমান ছিল না, কিন্তু আবার স্টার্টিং হয়েছে। এই যে ভয়ের যে ভিউটা, ওটা কি বর্তমান এখনো? ভয়ের ভিউটা, হ্যাঁ মানে আমার মানে যেটা তুমি বাইরের ভিউটা বলছো তো, হ্যাঁ 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 বর্তমান বর্তমান। মেয়ের ব্যাপারটা হ্যাঁ আমি বলছি মেয়ের ব্যাপারটা আসছি, কেন এই জায়গাটা আমার সাথে যেটা হচ্ছে, সেখানে তো আমার মেয়ের তো প্রবলেম চলছে, মানে ওকে তো পাথর দেওয়া আছে, আমি তো বুঝতে পারিনি যে দুটোর সাথে কানেকশন আছে। এবার আমি ঘুমাচ্ছি, আমার সাথে এটা হচ্ছে, তখন আমি নানা রকম চ্যানেল ফলো করে আমি এদিক ওদিক খোঁজ করি, তো খোঁজ করতে করতে তন্ময়দার সাথে যোগাযোগ হয়, তন্ময়দাকে বললাম, তো বললো এটা কি প্রেত প্রকোপ এরম টাইপ কিছু বললো। তো আমি বললাম এই মুহূর্তে আমার কিছু হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। তো বললো খুব ভালো কথা, বন্ধ হয়ে গেছে। এবার আসি আমার যে বন্ধুর কথাটা বলছিলাম, আমার শেষ করেছো নাকি এটা বললে মেয়েটা শেষ করে?
এটা আবার একটু পরে বলছি, কেন এর মাঝে এই ইনসিডেন্ট গুলো ঢুকেছে আমার লাইফে। ঠিক আছে, মানে এই যে আমার স্লিপ প্যারালাইসিস, এর পিছনে একটা কারণ আছে। কারণ আছে বলতে, কদিন চলবে? তা 1 মাস মতো হয়েছিল এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 1 মাস। আর এর মাঝে আরেকটা জিনিস হচ্ছিল, আমি বলে রাখি, যখন আমার এই ইনসিডেন্ট গুলো ঘটছিল দিনের বেলা, আর রাতে যে আমি বললাম 3টে থেকে ঘুম ভেঙে যায়, আমার হাজবেন্ড টানা ধরে রাখো মাসখানেকেরই মতন সপ্তাহে 5 দিন বাড়ি থাকতো না। কেন থাকতো না? কাজের সূত্রে ওকে বাইরে থাকতে হতো। ও একটা অফিসিয়ালি জব করে, বাট ওদের মানে ওই টাইমটায় খুব কাজের প্রেশার ছিল, যেটা আমার জীবনে দেখা 13 বছরে কোনোদিন হয়নি। হয়তো মাসে শেষে একটা দিন অফিসে থাকতে হয়, সেটা এই টাইমটায় ওকে টানা 5 দিন থাকতে হচ্ছে। হয়তো একদিন এলো, ওই খাবারটা নিয়ে চলে গেল, 5 দিন অফিসে নামা খাওয়া সবকিছু, মানে মনে হয় না একদিন যাই ফ্যামিলির সাথে দেখা করি এরকম। এবার আমার হাজবেন্ড না মানে এগুলো, কিন্তু কোথাও গিয়ে এগুলো বিশ্বাস করে না, বা আমাকে চুপ করিয়ে দেয়। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার মনের ভুল, মানে সবসময় ওকে দাবিয়ে রাখে। তো আমার সাথে হচ্ছে, আমি ওকে বোঝাতে চাই, হয় না, বোঝে না। তো সেখানে কি হয় বলো তো, নিজেকে কোথাও ডিপ্রেস হয়ে গেছিলাম, কি হচ্ছে এগুলো, কেন হচ্ছে, কোনোদিন কি ভালো হবে না, কি হবে আমার লাইফে। তারপর আমি চলে যাই আমার ওই বান্ধবীদের সাথে কথা, মানে বান্ধবীদের সাথে গল্পটা করি। তো বান্ধবীদের সাথে যখন আমি গল্প করি, তখন আমার বান্ধবী বলে, জানো আমার সাথে কি হয়েছে? যখন স্লিপ প্যারালাইসিস এর প্রবলেমটা আমার হয়, তো তখন আমি কিছু জনের সাথে যোগাযোগ করতে থাকি সোশ্যাল মিডিয়া থ্রুতেই, মানে এই নানা রকম চ্যানেল দেখে। তো আমি হয়তো, মানে আমি নাম বলবো না, তাকে অনেকেই চেনে, খুব মানে অনেক পডকাস্ট, একজন মহিলা, হ্যাঁ, তাকে অনেক পডকাস্টেই দেখা যায়। তো আমি তার সাথে পার্সোনালি, উনি কি তান্ত্রিক না জ্যোতিষ? তান্ত্রিক জ্যোতিষ মনে হয় দুটোই করেন, মনে হয়, মেবি, যতটুকু ওনার কথাই শুনেছিলাম। তো আমি ওনার সাথে যখন কন্ট্যাক্ট করি, উনি বললেন যে অনলাইনে নেবে না ইয়েতে নেবে, মানে কনসালটেন্সি আর কি, মানে গিয়ে চেম্বারে না অনলাইনে। তো আমি ভাবলাম চেম্বারে যাওয়াটা যদি আমার জন্য চাপ হয়ে যায়, তো আমি অনলাইনেই করি। কেন কি, প্রবলেমটা আমার সাথে খুব বাড়াবাড়ি লেভেলে রয়েছে। একদিন দুপুরে এমনই হয়েছে, মনে হয়েছিল আজকেই আমি শেষ, আমি উঠতে পারছিলাম না। দুপুরবেলা এমনই হয়েছিল, আমি সেদিনকে হয়তো শেষ হয়ে যেতাম, মানে আমি উঠে ঘেমে একাকার হয়ে গেছিল। তো তারপরে আমি ঠিক করলাম যে না, আর আমি ফেলে রাখবো না, আমাকে কিছু তো দেখাতে হবে। মানে যখন এই জিনিসটা আমার হতো, আমার খুব কষ্ট হতো, মনে হতো আমার শরীর থেকে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি আটকাতে পারছি না। আর মানে আর সেই লাস্ট দিন আরেকটা খুব খারাপ জিনিস দেখেছিলাম, আমি নিজেকে আমার শরীরের বাইরে দেখেছিলাম একদম, যেটা মানে তুমি কি যেটা বলছো সেটা কি স্বপ্নে দেখছো? আমি বাস্তব চোখে দেখছি আমার সামনে। তো এই জিনিসটা আমি অনেক চ্যানেলে শুনেছি, তখন হয়তো কোথাও গিয়ে আমার মিথ্যে মনে হতো। যখন আমার সাথে ঘটে, সেটাকে আমি সত্য মনে করলাম যে না, এটাও ঘটে। আমাকে একটু ক্লিয়ারলি বলো, তুমি তোমার নিজের বডি দেখতে পারো? এটা লাস্ট দিনের ঘটনা, ওইদিনই আমার লাস্ট স্লিপ প্যারালাইসিস হয়েছিল দুপুরে। হ্যাঁ, তো তুমি কিভাবে দেখছো? মানে তুমি বাথরুমে গেছো, এসে দেখছো তুমি শুয়ে আছো? না 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 না, আমি ধরো সাইড ফিরে শুয়েছিলাম, যেহেতু আমার রেগুলার প্রবলেমটা হচ্ছিল, আমার কোথাও গিয়ে মনে হয়েছিল তখনও উল্টো পাল্টা কিছু নেই, এটা আমার শারীরিক প্রবলেম। তো আমি সাইড হয়ে ঘুরে শোয়া শুরু করেছিলাম, মানে চিত হয়ে শুলে যদি বেশি হয়, তো আমি ওই জন্য। তো সেদিনকে আমি কিন্তু অন্য রুমে শুয়েছিলাম, যে রুমে আমার রেগুলার হয় সেই রুমে কিন্তু আমি সেদিন শুইনি। আমি এটাকে চেক করার জন্য, কেন কি, যেহেতু আমি অনেক চ্যানেল ঘুরেছি, শুনেছি, তো সেই হিসাবে আমি একটা অন্য রুমে গিয়ে শুই। সেখানে জানলা দরজা সব খোলা, ঠিক আছে, আমি শুয়েছি সাইড হয়ে, তাও তখন বাজে ওই 1টা থেকে 1:30 দুপুর। তো যখন আমার এই জিনিসটা শুরু হয়, আমার অটোমেটিক চোখ খুলে যায়, আমি গুরু মন্ত্র বা চাল্লিশা পাঠ করতে যাব, করছি মনে মনে, তখনও ছাড়ছে না। সেই মুহূর্তে আমি দেখছি আমি নিজেকে আমার সামনে, শুয়ে শুয়ে তুমি দেখছো? শুয়ে দেখছি নিজেকে আমার সামনে, সেও তাকিয়ে সে দাঁড়িয়ে আছে। আমি দরজা থেকে ঢুকে দাঁড়িয়ে আছি, মানে দরজা থেকে ঢুকছি, আমি দেখছি, আর আমি শুয়ে আছি, মানে আমি শুয়ে আছি, সে আসছে, সেটা আমি নিজেকে দেখেছি। তখন গিয়ে আমি কোনো চ্যানেলে শুনেছিলাম এরকম, কোথাও গিয়ে মনে হলো এটা বোধহয় লাইফ রিস্কের কিছু হলে হতে পারে, বা অন্য কোনো প্রবলেম হতে পারে। একটা জিনিস জিজ্ঞেস করবো এই বিষয়টার উপর, যে এটা কতক্ষণ চললো? তুমি দেখছো যে এলো, জাস্ট ওই এলো, দেখলাম, ঝট করে আমার শরীরটা ছেড়ে দিল সেই মুহূর্তে। আমি তোমার শরীরে কি প্রবলেমটা হতো? মানে
কিছু অ্যানাস্থেসিয়া, ঘুরে আছো সব হ্যাঁ টলমল টলমটল করছে না, ওই অ্যানাস্থেসিয়ার পরে যে জিনিসটা তুমি উঠতে চাইছো উঠতে পারছো না, জোরটাই পাচ্ছি না, ওর পাচ্ছি না, হাত পা পুরো সব বুঝতে পারছি। সব বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি আমার সামনে যদি কেউ আছে তাকে ডাকতে চাইছি, গলা থেকে তো আওয়াজ বেরাচ্ছেই না, এই রকম ওই যেটা অ্যানাস্থেসিয়ার পরে হয় এই জিনিসটা। তো তারপরে আমি কন্ট্যাক্ট করলাম ওনার সাথে, উনি আমাকে পরের দিন আর কি দুপুরবেলা কল টাইম দিল, আমি ওনার সাথে ফোনে কথা বললাম, বলার পর উনি বললে দেখো তো আমার সাথে কথা বলতে গিয়ে কি তোমার কোথাও মানে গা মানে মাথা ব্যথা করছে? আমি বললাম হ্যাঁ দিদি আমার লাগছে মাথা ব্যথা। তো উনি যেগুলোই বললেন সেগুলো আমার প্রবলেম হচ্ছিল। তো আমি বললাম দিদির সাথে কিছু ঘটনা শেয়ার করলাম, দিদি বললো যে হ্যাঁ কিছু আছে, যা বুঝছি তা আমার চেম্বারে আসতে পারবে? আমি বললাম নিশ্চয়ই যেতে পারবো। তো উনি আমাকে বলেছিলেন যে কাজটা করতে হবে সেটা চতুর্দশীর মধ্যেই করতে হবে, মানে ভূত চতুর্দশী, যেহেতু কালী পুজোর আগে পড়ে। তো আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি ভূত চতুর্দশী ঠিক 3-4-5 দিন আগে। তো আমি সেই মুহূর্তে ওই জায়গাটা করতে পারিনি, কেন উনি বলেছিলেন চতুর্দশীর মধ্যেই কাজটা করাতে হবে, কিন্তু সেই সময় আমার পক্ষে সম্ভব ছিল না কোথাও গিয়ে, ওই টাইম সময় ছিল না, ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম ছিল। মানে এটা যদি একটু খুলে বলো, কারণ অনেক দর্শকরা আছে যারা ওনাদেরকে বিশ্বাস করে যায় কিন্তু তারা সেই সফলতাটা পায় না। তো কত টাকা নিয়েছিল, তুমি নাম বলো না, কত টাকা সে নিয়েছিল এবং কত সে চার্জ করে যার জন্য তুমি পারোনি, এটা একটু বলতে পারো? হ্যাঁ আমি 1,500 টাকা কনসালটেন্সি দিয়েছিলাম অনলাইনে অনলাইনে মানে ফোনে কনসাল্ট করেছিলাম। হ্যাঁ হ্যাঁ ওনার চেম্বার ফিস একটু বেশি আছে। কত, মানে আরো 5,000? না না না, ওনার চেম্বার ফিস 3,000। হ্যাঁ অনলাইনে 1500 টাকা। হ্যাঁ হ্যাঁ, আর যেটা করতে হলো সেটা কত টাকা? সেটা আমার ক্ষেত্রে বলেছিল আমার মেয়েকে আর আমাকে একটা কবচ করে দেবে, যেটা 31,000 টাকা। সোনার? সেটা বলতে পারবো না, উনি কিছু কবচ করে দেবেন বলেছিলেন। তো সেটাই চতুর্দশীতে আমাকে করাতে হবে, তারপর আর করালে হবে না। তো আমি ওনাকে বললাম আমি এই মুহূর্তে তো জোগাড় করতে পারছি না, আমার একটু প্রবলেম আছে। তো স্বাভাবিক, বুঝতেই পারছো সামনে পুজো গেছে, তারপর অনেক কিছু রয়েছে, তো সেই কারণে আমি করতে পারিনি। তো কোথাও গিয়ে আমি আবার নিজেকে, তবে উনি আমাকে রেমেডি দিয়েছিলেন, বলেছিলেন যে তুমি ওটা 1500 টাকা দেওয়ার পর? হ্যাঁ ওই কনসালটেন্সিতেই রেমেডি আমায় দিয়েছিলেন যে তুমি খাড়া ধোয়া, যেখানে অরিজিনাল বলি হয়, সেই খাড়া ধোয়া জল তুমি ইয়ে করো, মানে মেয়েকে খাওয়াও, বা যেখানে যেখানে প্রবলেম হচ্ছে তুমি ছেটাও। তো আমি সেখানে বলেছিলাম যে ঠিক আছে দিদি আমি করবো। তো ওনার সাথে ওখানে আমার কথাবার্তা হয়, কোথাও গিয়ে আবার আমি ডাউনে চলে গেলাম যে আমি আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে, আমি কি ভালো করতে পারবো না? কেন কি তার আগে আমি একটা আরো অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলাম, সেখান থেকে আমি মেয়ের জন্য পাথর নিয়েছি, অনেক খরচা অলরেডি করে ফেলেছি। তো সেখানে গিয়ে আমি সত্যি কথা খুব ডিপ্রেস হয়ে গেছিলাম, হয়তো আমি বেরাতে পারবো না এই জায়গা থেকে। তো তারপরে এরকম ভাবে চলছিল আমার। এর মাঝে আমার একটা বান্ধবী, মানে আমার যে বান্ধবীটা আমার মেয়েকে চোখ দেখে বলেছিল যে আমার অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গেছিল, সেই বান্ধবীটা, ওর সাথে একটা ইনসিডেন্ট ঘটে, ও আমাকে এসে তারপর শেয়ার করে, যেহেতু আমার মেয়ের সাথে এরকম হচ্ছিল, বলছে জানিস তো এরকম আমি খুব অসুস্থ হয়ে গেছি, মানে ও মাঝে অসুস্থ হয়েছিল, সেটা তখন আমি জানতাম না। মানে ওর সাথে কিরকম দেখো রিলেশন, খুব রেয়ার, মানে কাজ পারপাস, আমাদের প্রফেশন পারপাস খুব রেয়ার আমাদের যোগাযোগ হয়। ওই হয়তো ধরো 6 মাসে একবার বা 2 মাসে একবার, যখন ইচ্ছা হলো, হয়তো কোনো কাজের ক্ষেত্রে প্রবলেম হলো বা আমার হলো, চল আমি এটা পাচ্ছি না, তুই এই আমার কাজটা করে নে, এই তো এরম ভাবে আমাদের মধ্যে একটা কথাবার্তা হয়। তো সেইভাবে ওর সাথে কথা হয় না। ও খুব অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে, ও আমাকে যেটা বলেছে যে ও খুব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, মানে একদম ওর তখন বাচ্চাটা খুব ছোট, ওই মোটামুটি 1.5-2 বছরে। তো তখন ও যেহেতু অসুস্থ হয়ে পড়ে, ও বিছনা থেকে উঠতে পারে না, আর মারাত্মক লেভেলের জ্বর, ওষুধ খেয়েও জ্বর নামছে না, ঠিক আছে। তো আমাকে ওকে ডাক্তার দেখালো, ডাক্তার বললো ওর কিছু একটা ইনফেকশন হয়েছে যে কারণে এটা হচ্ছে। তো ওর ট্রিটমেন্ট চলে, ওকে বলেছিল হসপিটালাইজ করতে হবে। তো তখন ও হসপিটালাইজ হয়নি। কেন হয়নি হসপিটালাইজ? কারণ কি, ওর বাচ্চাটা খুব ছোট, ওর হাজবেন্ড চাইনি যে হসপিটালে থেকে ওর ট্রিটমেন্ট হোক। 1 সপ্তাহ হয়ে গেছে, প্রবলেমটা চলছে, তো ওর বাড়িতেই স্লাইন চলছে, বাড়িতেই ট্রিটমেন্ট চলছে। তো হঠাৎ করে ও বাথরুমে যেতে যায়, মানে তখন খুব অসুস্থ, এবার বাচ্চাটার কাছে ওর হাজবেন্ড শুয়ে রয়েছে, ও বাথরুমে যেতে যায়। বাথরুমে যেতে গিয়ে ও দেখে, মানে ও দেখবে না, মানে ও বাথরুমে গেছে, বাথরুমে যেতে গিয়ে ওর হাজবেন্ড দেখছে, যেহেতু মানে লক্ষ্য রাখছে ওয়াইফকে, কেন কি যেহেতু অসুস্থ, যদি পড়ে টরে যায়।
তো তখন একটু দূরে যখন গেছে বাথরুমের কাছে, মানে ওদের রুম থেকে জাস্ট একটুখানি বেরালেই বাথরুমটা, যখন একটু দূরে গেছে ওর হাজবেন্ড এটা দেখেছে যে ওর শরীর থেকে একটা থুতথুরে বুড়ি বেরালো, বেরিয়ে আবার ওর শরীরে ঢুকে গেল। থুতথুরে বুড়ির একটা মানে কি বলবো, একটা ধোঁয়া টাইপ, হ্যাঁ ধোঁয়া টাইপ কিছু, যেটা ও আমায় বলেছে, ওর হাজবেন্ড দেখেছে, বেরিয়েই ঢুকে গেল জাস্ট ওর চোখের পলকে। তো ও যথারীতি নর্মাল বাথরুমে যায়, বাথরুম থেকে মেয়েটা চলে আসে, এসে শুয়ে পড়ে যেরকম। ওর হাজবেন্ড তখন বলছে যে তোমার শরীরে কিছু আছে, আমি দেখেছি। তো ব্যাস যথারীতি মেয়েটার তো কোনো প্রবলেম হচ্ছে না, মেয়েটার খালি শরীরটাই খারাপ, আর কোনো মেয়েটার প্রবলেম হয়নি। ওর বর বলছে আমি দেখেছি। এবার যা হয় না, দুজনের মধ্যে একটা তর্কাতর্কির সৃষ্টি হয়। তো ওর ছেলেটি মানে ওনার হাজবেন্ড তখন কি করলো, ওনার শ্বশুরের কাছে গেল, শ্বশুরকে গিয়ে বললো যে বাবা এরকম আমি না আপনার মেয়ের মধ্যে এরকম দেখেছি। শ্বশুর বলছে আবার কি উল্টোপাল্টা বলছো, এরকম আবার হয় নাকি? বলছে সত্যি বলছি বাবা, বিশ্বাস করুন আমি দেখেছি। আপনার মেয়েও মানছে না, কেন আপনারা শুনছেন না? ঠিক আছে আপনাদেরকে মানতে হবে না, ওদের যে অ্যাস্ট্রোলজার রয়েছে বলে একবার ওই দাদার কাছে যাই, যেতে তো কোনো দোষ নেই, কিছু না থাকলেও তো না থাকলো, আমি ভুল। তো ওরা কোথাও গিয়ে বললো ঠিক আছে, জামাই মানুষ এতবার করে বলছে যখন, মেয়েও ভুগছে, দেখতে দোষ নেই। তো সেই দাদার কাছে যাওয়া হয়, মানে ওরা যায় আর কি ওই দিদিকে নিয়ে। তো দিদিকে নিয়ে গিয়ে দাদা বললো আচ্ছা সবটা শুনলো, শুনে বললো ঠিক আছে আমি ওর হাতটা ধরবো, ধরার পরে আমি চোখটা বন্ধ করব, যদি আমার মুখের মধ্যে কোনো তোরা ফিল করতে পারিস আমার মুখ চেঞ্জ হয়েছে তাহলে বুঝে যাবি, আর যদি কিছু না থাকে তাহলে নর্মাল। হ্যাঁ, তো দাদা কিন্তু প্রফেশনাল একজন অ্যাস্ট্রোলজার, তাছাড়াও মনে হয় কিছু কাজ করে, সেটা আমিও জানি না, তবে জানে অনেক কিছু। তো আমিও গেছিলাম। তো দাদা তখন ওই বান্ধবীর হাতটা ধরে, তো সামনে মেয়েটির হাজবেন্ড, মেয়েটির বাবাও বসে রয়েছে, বলছে বিশ্বাস করবি না সেই মুহূর্তের জন্য ওই যে অ্যাস্ট্রোলজার মানে ওই দাদা দাদা কিন্তু মারাত্মক ফর্সা, মানে একদম দুধের মতন ফর্সা, কেন আমি দেখেছি তাকে, পুরো মুখ বিভৎস লাল হয়ে গেছে, টক টক করছে, বলছে পুরো রক্তবর্ণ মুখ ফুটে উঠেছে। তখন কোথাও গিয়ে এর হাজবেন্ড তো শিওরই ছিল ওর মধ্যে কিছু আছে, তো তখন ওর বাবা বিশ্বাস করলো আর এই মেয়েটিও বিশ্বাস করলো। তো তারপর বললো ঠিক আছে যা কিছু হবে না, মনে হয় এনার্জিটা ওনার মধ্যে হয়তো কোথাও গিয়ে অ্যাবজর্ব করে নিলেন, কেন কি উনি তো এগুলো জানেন, মানে যারা এসব কাজ করে হয়তো, মানে আমি এখন শুনছি যে এরা জানে, হয়তো কোথাও গিয়ে অ্যাবজর্ব করেছে। তো তারপরে ওর সেরকম আর প্রবলেম হয়নি, মানে ওই যা হলো ওটা দেখলো, তারপর আর ওর কোনো প্রবলেম নেই। পরের দিন বলছে আমি পুরো চাঙ্গা, আমার জ্বর কোথায় কি, কোনো টেস্ট কোনো কিছু করতে হলো না, আমি পুরো সুস্থ। মানে এটা একটা অবাক ঘটনা। তো এটা হলো ওর এখানে ব্যাপারটা গেল। তারপরও একটা মসজিদে গিয়ে নর্মাল মাদুলি নিয়ে না, এখানে ওর ব্যাপারটা গেল। তো এই কাজ পারপাস আমার আরো একটা বান্ধবীর সাথে আমার পরিচয়, ঠিক আছে, সেই বান্ধবীটা তখন কিন্তু আমার এই প্রবলেম গুলো চলছে, ঠিক আছে, মানে আমার সাথে প্রবলেম গুলো কন্টিনিউয়াসলি। তুমি যখন ওই রেমেডিস গুলো নাও অ্যাস্ট্রোলজার যার কথা তুমি বলছিলে কিছুক্ষণ আগে, ওটা নেওয়ার পরও কি তোমার আমি আসলে ওই জলটাই পাইনি এখানে কোথাও, যেখান থেকে, এবার তোমায় বলি এখানে একটা টুইস্ট আছে, আমাকে যে জলটা দেবে, আমি দেখো আমাদের মানে আমি যে জায়গাটায় থাকি সেখানে আমি জানি না কোথায় মানে অরিজিনাল পাঠা বলি মানে জলটা মানে খাড়া দেওয়া জলটা পাবো। তো সে কারণে আমি আমার রিলেটিভ একজনকে বলি, তার বাড়িতে, তার গ্রামের বাড়িতে আর কি, ওখানে বলি হয়, তো তার বাড়িতে আমি পাবোই শিওর। তো তাকে আনতে বলি আমি। ব্যাপারটা হয়েছে দুবারই আনতে গেছে, আমাকে ওই জল আনতে পারেনি, ওর একটা পার্সোনাল প্রবলেম হয়ে যায়, ধরতে পারবে না। তারপর আমার শাশুড়ি যায় ওর বাড়ি কার্তিক পুজোয়, তখন ওই মেয়েটিরই একজন রিলেটিভ মারা যায়, কালা ওষুধ হয়ে যায়, মানে কালা ওষুধ না ওষুধে হয়ে যায়, দিতে পারলো না, বললাম আমি এখন দিতে পারবো না, আমার নেওয়াও হলো না, আমার মেয়েকে করানো হলো না। তো মানে হয়তো কোথাও গিয়ে এটা বাধা পেয়েছি, এখন বুঝতে পারছি যে আমি বাধাই পাচ্ছি। তো যাই হোক আমার এইভাবেই লাইফ কেটে যাচ্ছে, হচ্ছে এই পারপাস। আমার আরো মানে বন্ধুদের সাথে যখন যোগাযোগ হলো মানে কাজ সূত্রে, তো সেরকমই আমি কাজে যাই, একদিন আমার সাথে এই প্রবলেম গুলো কিন্তু চলেই যাচ্ছে। তারপর আমার এই কাজের পারপাসে আমার আরো একটা বান্ধবীর সাথে মানে যোগাযোগ হয়। তো যখন কাজ করি এর আগেও আমি
ওর বাড়িতে যাই অনেকবার, ঠিক আছে। তো আমার বান্ধবীটা বাড়িটাতে গেলেই আমার কিরম একটা ফিল হতো। আমি কিন্তু অনেকবারই গেছি, বাট আমার কিরম একটা ফিল হতো, কোথাও গিয়ে মানে কোনো কিছু আমাকে টানতো। সেটা আমি বুঝতে পারতাম না, কিন্তু মানে হয় না, মানে ঘর থেকে বেরিয়ে গিয়ে একটু দাঁড়িয়ে আছি, মানে একটু অবাক হয়ে গিয়ে কোনো কিছু তাকাচ্ছি ছাদের মধ্যে, কিন্তু অন্য মনস্ক। অন্য মনস্ক দেখেই যাচ্ছি তো দেখেই যাচ্ছি, এরকম কেন হতো জানি না, কিন্তু আমার এই ফিলটা হতো, যতবার গেছি ততবার ফিল হতো। তো আমি সত্যি কথা বলতে হয় না যে কোথাও কোনো ফিল হচ্ছে, সবসময় তো সব জিনিসটা দেখো সবার সাথে মানে আলোচনা কি করব, তাহলে বলবো সবসময় ভূত ভূত করছিস। তো ওই কারণে আমি আলোচনা করছি না, কিন্তু আমার পার্সোনাল লাইফে কি ঘটছে সেটা একমাত্র আমিই বুঝছি। তো তারপরে একদিন এরকমই কাজ সূত্রে গেছি। তো যেতে ও আমাকে বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা হাতে ওর একটা কবচ ছিল, ঠিক আছে। তো আমি কোনোদিন লক্ষ্য করিনি। বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা পড়ে নি তাড়াতাড়ি। আমি বললাম কেন, কি হয়েছে? বলছে নাহলে এখন ভূতে ধরবে। আমি বললাম মানে? ও যখন কথাটা বললো না, কোথাও গিয়ে আমার একটা মাইন্ডটা ইয়ে হলো, কেন কি আমার সাথে তো হচ্ছে। তো ওকে আমি বললাম কি জানো কি হয়েছে বল। বলছে আর বলিস না, এই বাড়িটা সামনে বাড়িটা দেখছিস? আমি বললাম হ্যাঁ। বলছে এখানে ব্রহ্মদৈত্য আছে। আমি বললাম মানে? কি সব বলছিস তুই উল্টো পাল্টা? তখন ও বলছে হ্যাঁ রে। আমি বলছি এই আমি কিন্তু ওই বাড়িটার দিকে তাকিয়ে থাকি, আমাকে কিন্তু টানে ওই বাড়িটা, তুই কেন বলছিস এসব? বলছে আমি যা লাইফে ফেস করেছি, যদি তুই শুনিস তোর একদম মাথা খারাপ হয়ে যাবে। তাই আমি বলছি একটু বল। ওনার বাড়িও কি তোমার বাড়ি আসে? খুব আশেপাশে নয়, হ্যাঁ মোটামুটি ভালোই ডিস্টেন্স, ভালোই ডিস্টেন্স। তো আমি ওকে ওর কাছে তখন আমি বলছি হ্যাঁ বল বল বল, আমি তো ইন্টারেস্ট, কেন কি আমার সাথে তো ঘটে যাচ্ছে, এর সাথে কি ঘটছে তাহলে শুনি। তো ও তখন বলছে আহ, আমার ওর মানে বাইরেরই বাঁধানো আছে। তো ও বলছে আর এই ঘটনাটা কিন্তু আমরা আলোচনা যখন করছিলাম তখন প্রায় সন্ধ্যে 7টা 7:30 বেজে গেছে, ঠিক আছে। ঘরের দরজা লক, কথা হচ্ছে। ও বলছে জানিস তো আমি প্রথমে কিছুদিন ফিল করছিলাম কেউ যেন আমার আশেপাশে ঘুরছে। তো কোথাও গিয়ে ও আমাকে বলছে জানিস তো আমি না হঠাৎ করে এরকম শুনতে পাচ্ছি যে আমার আশেপাশে কিছু একটা ঘুরছে, ফিল করছে আর কি। ও কিন্তু হ্যাঁ ও প্রথমে ফিল করে। মানে এটা যে তুমি বলছো সেটা কি আগের ঘটনাটা বলছো? ওর আগে কি হতো? তারপর তো বলছো যে তবসটা কবচটা পড়িনি তাহলে ভূত ধরবে না। হ্যাঁ কবচটা তো হাত থেকে কিন্তু খোলেনি, না, হ্যাঁ ওটা তো আগের ওটা ঘটনা আগের বলছি। ঘটনা তুমি বলছো। হ্যাঁ 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 ওর ওরকম হতো সেটা জানতাম না তো আমি, কেন কি কাজ পারপাস ওর সাথে কথাবার্তা তাছাড়া তো কিছু না। তো সেইভাবে এইসব নিয়ে আলোচনা করি না। আর সত্যি কথা বলতে আমার মার্কেটে মানে আমার মানে কি বলবো, আমার আশেপাশে যত বন্ধু বান্ধব আছে সবাই জানে আমি একটা ভূত স্পেশালিস্ট, মানে সবসময় ভূত ভূত করি। মানে আমার মানে তুই সবসময় ভূত ভূত করি, আসলে আমার প্রবলেমটা না আমি মানুষকে বোঝাতে চাই, কিন্তু তারা কোথাও গিয়ে না মানে তাদের সাথে হয়তো হয় না, তারা রিলেট করেনি। এবার এরকমই হয় না 5 জনের সাথে কথা বলতে বলতে হয়তো 2 জনের সাথে বা একজনের সাথে ম্যাচ করে গেল, তখন সে আমার খুব ভালো বন্ধু হয়ে গেল। তো ব্যাপারটা এখানে সেরকমই হয়েছিল। তো আমি ওই জন্য সবার সাথে আলোচনা করতাম না, কেন কি আমার বন্ধু বান্ধব সবাই জানে আমি সারাদিন ভূত নিয়ে পড়ে থাকি, কেন কি আমার সাথে এগুলো হয় বলে আমি পড়ে থাকি। তো সেরকমই যখন ওর কাছে আমি ঘটনাটা শুনলাম আমি তো ইন্টারেস্টেড হয়ে গেলাম, কি হচ্ছে আমার সাথে, আমার থেকেও কি খারাপ কিছু হয়েছে তাহলে সেটা আমাকে জানতে হবে। তো সেই কারণে ও আমাকে তখন ঘটনাটা বলে। ও যখন কবেজটা খোলে ও কিন্তু হাতের এই রিস্টের বাইরে বার করেনি, এখান থেকে কিন্তু এখানে এনে ফেলেছিল, সেটা আমি লক্ষ্য করেছি। বাট কেন বার করেনি কি ধারা সেগুলো তো আমি জানি না, আর সেগুলো আমার জানার কথাও না। তখন যখন ও ঘটনাটা বলতে শুরু করে ইন প্রেজেন্ট, তখন কিন্তু আমার এই প্রবলেমগুলো চলছে, মানে আমার সাথে কিন্তু এই প্রবলেমগুলো চলছে, মানে আমার যে বাড়ির প্রবলেম বা আমার যে মেয়ের প্রবলেম আমার প্রবলেম চলছে। তো তাও আমি ইন্টারেস্টেড হয়ে আমি শুনছি। তো আমি বলছি হ্যাঁ বলো, বল। তখন ও বলছে যে এরকম আমি কিছুদিন জানিস তো এরকম ফিল করছি, আর বলে রাখি ওর চুল কিন্তু খুব বড়, ঠিক আছে। তো ও বলছে কোথাও গিয়ে আমি ফিল করছি কেউ আমার আশেপাশে ঘুরছে। মেয়েটা না খুব স্ট্রং, মানে ও নিজেকে খুব স্ট্রং মনে করে, আর ওর স্ট্রংও মানে আমি যতদূর দেখেছি খুব স্ট্রং, সেইভাবে মানে অত মিশনি বাট যতটুকু ওর কথা শুনেছি খুব স্ট্রং। ও বলছে যখন এই জিনিসটা মানে কন্টিনিউ হচ্ছে, একদিনে তো হয় না, 1 দিন 2 দিন 3 দিন এরম করে করে দিনের পর দিন যখন হয়, ও একদিন খুব রেগে যায়। রেগে গিয়ে ও খুব চেঁচায়, চেঁচিয়ে বলে কে আছিস রে, আমাকে সবসময় বিরক্ত করিস, তোর যদি ক্ষমতা থাকে তুই সামনে আয়, পিছন পিছন কেন করিস, এরকমও একটা কথা নাকি বলে। শুনতে একটু অড লাগলো আমারও কথাটা, কিন্তু ও নাকি বলে।
বলার পর ওর রুমটা ওপরে, ওর রুমে যথারীতি দুপুরবেলা একা শোয়ে, হাজবেন্ড বেরিয়ে গেছে, শাশুড়ি শাশুড়ি সবাই সবার রুমে, ও শোয়ে। ঠিক ওরম তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ওর কোথাও গিয়ে মনে হলো ওর সোফায় কাউকেও দেখে, যে একটা সাদা ধুতি পায়ের ওপর পা তুলে, ও কিন্তু শুধু দেখেছে সাদা ধুতি পায়ের ওপর পা তুলে, ঠিক পৈতেটা রয়েছে এত দূর, মুখ কিন্তু ও দেখতে পাইনি। ঠিক আছে, ও যখনই দেখে, বলে আমি চারাকসে ঘুম থেকে মানে উঠি, দেখি কিছু নেই সোফায়। ও ভাবলো আমার মনের ভুল, ও কি করেছে আবার শুয়ে পড়েছে। আমি বলছি, ওই অবস্থা তুমি শুয়েও পড়েছো? বলছে আবার কি, আমি কিছু দেখিনি, আমি কেন শোবো না? তা বলছি নর্মালি শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম। তার খানিকক্ষণ পর ও কিন্তু একটা ঘোরেই ছিল, কিন্তু মানে ঘুম থেকে উঠে শুয়েছে আবার শুয়ে পড়েছে। তারপরে বলছে আমার মাথায় হাত বোলাচ্ছে, আমি বুঝতে পারছি আমার পাশে রয়েছে। যবে থেকে ওই কথাটা বলেছে কে আছিস আমার সামনে আয়, তারপর থেকে এই জিনিসটাও শুরু হয়। তো এটা প্রথম দিন যায়, দ্বিতীয় দিন যায়, যত দিন যায় ওই জিনিসটা বাড়ে। তারপরও আওয়াজ শুনতে পায়, ওর কানের কাছে কেউ বলছে যে তোকে আমি নিয়ে যাব, তোকে আমি নিয়ে তো যাবই। ও এবার মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়, বারবার ওর কানের সামনে হয়, কাজ করতে পারছে না, ডিস্টার্ব হচ্ছে। ও তখন কি করছে, ঘর থেকে মানে বাড়ি থেকে বেরিয়ে ওর বাপের বাড়ি চলে যাচ্ছে। ও বলছে জানো তো, যখন আমি অন্য জায়গায় চলে যেতাম মানে বাপের বাড়ি বা অন্য কোনো বন্ধু বান্ধব, তখন কিন্তু এই জিনিসটা আমার হতো না, আমার কিন্তু এই বাড়িটায় থাকলেই হতো, আদারওয়াইজ কিন্তু আমার হতো না। মানে আমার কোথাও গিয়ে মনে হয়েছিল হয়তো ওকে কবজা করতে পারিনি, ও সেটা পরে বললো যে আমি কবজা করতে পারিনি বলে আমার পিছন পিছন যেতে পারিনি, তখন ওকে ডিস্টার্ব করছিল আর কি, সেটা ও পরে জানতে পেরেছে, আমাকে বলছিল। তা ওর সাথে এটা কন্টিনিউ প্রায় 1-1.5 বছর হতে থাকে। এবার ওরাও কোথায় যাব, কোথায় দেখাবো, কি হবে, কি করবে, এই জিনিসগুলো ওরা ভাবছে। কিন্তু এবার দেখো সঠিক জায়গায় যাওয়ার দরকার আছে, কোথায় যাবে, সবাই এই জিনিসগুলো মানবে কিনা। তো ওরা নর্মালি মন্দির তারপর মসজিদে গুলো করছে, কিন্তু কোথাও কিছু হয় না। তো এর মাঝে ওর ফ্যামিলির কেউ ঝাড়াতে টাড়াতে পারতো, সে আসে ঝাড়াতে, তাকে ফেলে ফেলে দেয়, মানে সিঁড়ি ফিড়ি থেকে ধাক্কা ফাক্কা মেরে দেয়, মানে সেই জিনিসটা হয়তো মানে এরা কেউ করেনি, মানে মেয়েটিকে মানে ছাড়াতে পারেনি, তো মেয়েটিকে বারবার মানে যেভাবে হোক মেয়েটাকে কিওর না না না, মেয়েটা খালি বলতো তোকে নিয়েই যাবো, আর মেয়েটা সেরকম বলতো যে দেখি কি করে নিয়ে যাস, তোকে আমিও দেখে নেবো, তুই কে আমি কে। তো মেয়েটিও কোথাও গিয়ে নাকি এরকম বলতো, মানে খুব মানে মেয়েটি খুব স্ট্রং, বলছে বাড়িতে কেউ ওপরে আসে না আমার, আমি একাই থাকি ওপরে, কি হবে, ও কি করবে, দিনের শেষে ও ভূত আমি মানুষ, এইটুকু আমি মাথায় রেখে দিয়েছিলাম। এটা কিন্তু ও আমাকে বলেছিল, কোথাও গিয়ে এই মানে পয়েন্টটা আমার মাথায় স্ট্রাইক করে গেছে, আর আমি এই পয়েন্টটাকে নিয়ে খুব ভাবি যে দিনের শেষে ও ভূত আমি মানুষ, ও ওই ফেসটা যদি কাটিয়ে আসতে পারে তো আমি পারবোই। তো এটা গিয়ে ওর সাথে আমার কোথাও ম্যাচ করে। তো ওকে আমি বলি যে জানো তো আমার সাথে এরকম কিছু হয়। এবার ও যখন এই ঘটনাগুলো বলছে, সেই মুহূর্তে কিন্তু আমি বাইরে আওয়াজ কন্টিনিউ পাচ্ছি কিছু, মানে আমি জানো তো তোমাকে একটা কথা বলে রাখি, সদাতে আমি বলেছি, তাও আমি তোমাকে এখানে বলে রাখি, আমি কোনো জায়গায় খারাপ থাকলে সেটা অনেকেই বলে, তাও আমি বলছি আমারও কোথাও গিয়ে না এগুলো কানেক্ট করে। কেন কানেক্ট করে আমি বুঝতে পারি এইরকমই, যে কিছু একটা ফিল হচ্ছে, আমার ভালো লাগছে না এখানে, এটা আমার সাথে হয় কিন্তু, ঠিক আছে। তো সেরকমই যখন ও আমাকে ঘটনাগুলো বলছে, তখন প্রায় 7:30-8টা বাজে, তোমাকে তো বললাম সন্ধ্যের পরে হচ্ছে, আমি ফিল করছি ওখানে কিছু একটা আওয়াজ হচ্ছে, চারিধারে কিন্তু আওয়াজটা আসছে, আমার কানে কিন্তু আসছে, যেমন কেমন টাইপের? খুটখাট টুকটাক এরকম আওয়াজ। ঠিক আছে, খুটখাট খুটখাট, ধরো তোমার বাড়ি মানে তোমার পাশে যদি কেউ খুটখাট করে সেরকম একটা আওয়াজ আসবে, সেরকম একটা খুটখাট আওয়াজ আমার সাথে আসছে। আমার সাথে কিন্তু আরো একটি মেয়ে ছিল ওই ঘরে, মানে আমরা টোটাল 3জন ছিলাম ওই ঘরে। ঠিক আছে, তো ঘটনাটা বলছি, আমার আরেকটি যে মেয়ে ছিল, ওর ফ্যামিলি একটু মানে রিলেটিভের সাথে কিছু ঝামেলা হয়েছিল, ওর মুডটা সে সময় খারাপ ছিল, ও খুব মানে কান্নাকাটি করছিল ওই মেয়েটি আর কি, ওর মুডটা ভালো ছিল না। তো ও ওই দিকে ব্যস্ত ছিল, আর আমি যখন কথা ওর সাথে বলছি তখন কিন্তু আমি আওয়াজটা পাচ্ছি, ওই আওয়াজটা কিন্তু ওই মেয়েটিও পাচ্ছে। ঠিক আছে, মানে যে মেয়েটি কথা বলছে। এবার বলি ওই মেয়েটির বাড়ি বন্ধন করা আছে, ঠিক আছে, যে তুমি জানলে কি? মেয়েটি আমার ওই তো আস্তে আস্তে ঘটনাটা যখন বলছে, ঘটনাটা আমি মানে তোমাকে মাঝে খালি কথাটা বললাম, যে মানে তুমি যে ঘটনা মানে আমি যে তোমাকে ঘটনাটা বলছি যে এই ওর সাথে হয়েছে, ওর বাড়িটা কিন্তু তখন কিওর বলেই ও ওখানে বসে আমার সাথে ঘটনাটা বলছে। তো ওর বাড়ি গৃহবন্ধন করা আছে, ও কথার কথা আমি বলছি কেন বলেছে গৃহবন্ধনটা, মানে কথার ছলে ও বলেছে যেরকম, কেন কি আমার শুনে ভয় লাগছিল যেহেতু আমি ওই জায়গাটায় বসে রয়েছি। তো সেই মুহূর্তে একটা ইনসিডেন্ট ঘটে, সেই ইনসিডেন্টটা হয় কি,
আমি কিছু আওয়াজ পাই। ও যখন কথাটা কিন্তু আমাকে মানে মানে ঘটনাগুলো বলছে যে আমার সাথে এই হয়েছে ওই হয়েছে, তো সেই মুহূর্তে আমি কিন্তু ওই ঘরে বসে আমি কিন্তু বাইরে থেকে আওয়াজ পাচ্ছি চারদিকে। তো আমার আরেকটা যে বান্ধবী ছিল সেও কিন্তু আওয়াজটা পেয়েছে। এবার তারই মাঝে কি হয়, ও কিন্তু মানে যে মেয়েটি আমাকে ঘটনাটা বলছে সে বাইরে কারোর সাথে একটা কথা বলছে ঘরের মধ্যে থেকে, দরজা কিন্তু লক। মানে ধরো তুমি বসে আছো, আমি বসে আছি, ঠিক আছে, মাঝে আমাদের এক মানে মাঝে দেওয়াল আছে, ঠিক আছে, মানে দেওয়াল না মানে দরজা আছে, ঠিক আছে। তা দরজাটা লক করা থাকলে না আমি তোমায় দেখতে পাচ্ছি না তুমি আমায় দেখতে পাচ্ছ। এবার আমার সাথে ধরো আরো 3জন বসে আছে, ঠিক আছে। এবার তোমার ওই জায়গাটা পুরো বাইরে ধরো, মানে এই তোমার ওই জায়গাটা থেকে ধরো আওয়াজ আসছে, তোমার ওই পোর্শনটা খালি, এখানে দরজা, আমরা এই রুমটায় রয়েছি। এবার এই রুমের মধ্যে থেকে আমরা 3জনে ঘটনাটা আলোচনা করছি, আমি যে আওয়াজটা পাচ্ছি বাইরে থেকে আমার সাথে ওরাও পাচ্ছে। তো হঠাৎ করে যে মেয়েটির ঘটনাটা বলছিল তার আগে কিন্তু ওর হাজবেন্ডের সাথে ফোনে কথা হয় যে তোমার কতক্ষণে কাজ শেষ হবে। তো ও বললো যে একটু সময় লাগবে লাগবে। তার খানিকক্ষণ পরই ও আমাদের সাথে কথা বলতে বলতে ও বাইরে বলছে, মানে মেয়েটি বলছে আমার দেরি আছে তুমি যাও আমি পরে যাচ্ছি। মেয়েটি কিন্তু এই কথাটা বলে। আমি তখন মেয়েটি যখন কথাটা বলে আমরা কেউ তো এদিক থেকে আওয়াজ পাচ্ছি না, আর দরজা লক করা, আর ওকে বুঝতেই পারছো মানে মেয়েদের কাজ মানে পার্সোনাল কাজ, তো দরজা লক করতেই হবে। তো দরজা লক করা, ও কথা বললো, ওই শুনতে পেলো ওই কথা বললো, মানে ওর কথাটা আমরা শুনতে পেয়েছি যেহেতু পাশে বসেছি, কিন্তু ও পাশে কিন্তু কোনো কথা আমরা শুনতে পাইনি। একমাত্র ওই বান্ধবী শুনতে পাচ্ছে। ওই বান্ধবী মানে ও শুনে ও রিপ্লাই করেছে, কি শুনেছো আমি জানি না, কিন্তু তারা কিন্তু ওর হাজবেন্ডের সাথে কথা হয়। তো আমি বলছি তুমি কার সাথে কথা বললে, বলছে কেন আমার হাজবেন্ড এসেছিল। তো বললাম কোথায় তোমার হাজবেন্ড এসেছে, তোমার হাজবেন্ডের তো গলা পেলাম না। বলছে না না ও এসেছে, এরকম আসে মাঝে মাঝে কথা বলে চলে যায়। ও আবার এই কথাটা বললো। তো আমি বললাম হয়তো দেখো যার মানে হয় না তোমার সাথে যে থাকে তুমি তার ব্যাপারটা বুঝবে, আমি তো আর 2-4 দিন গিয়ে বুঝবো না। আমি বললাম হয় যদি হাজবেন্ড আসে তাহলে তো তুমিও তো আওয়াজটা পাবে যে কিছু বললো কি। হ্যাঁ, ও বলছে নাকি এরকম ভাবে এসে কথা বলে, মানে এরকম আসে টাসে। তো আমি ভাবলাম ঠিক আছে তাই হবে, হয়তো হতেই পারে। তার মধ্যে দেখো আরো আমার ভয়টা কেন লাগলো না, ও বললো যে যেহেতু গৃহবন্ধন করা আছে, আর কিন্তু আমি আওয়াজ পাচ্ছিলাম, আমার ওই বান্ধবীটাও পাচ্ছিল, আমরাও ব্যাপার ওর প্রবলেম নিয়ে পড়েছিল। আর আমার মন তো এইদিকে ছুকছুক করছে, কেন কি যেহেতু আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে আমার মন পুরো এদিকে পড়ে আছে। তো আমি ঘটনাটাও কোথাও গিয়ে ডিপলি ঢুকেছি, কেন কি মানে কোনো কোনো সময় ওই বাড়িটা আমাকে টেনেছে, যে তখন আমি ঘটনাগুলো জানতাম না, সেই হিসাবে আমি চুল ফুল ছেড়ে যেতাম, এরকম একটা ব্যাপার। তো ঘটনাগুলো ঘটার পরে মানে ওই জিনিসটা হয়, ওর মানে বরের সাথে আর কি কথা টথা বলে না দিয়ে আমরা নর্মালি কাজ টাজ করে বাড়ি চলে আসি। তো তারপরে আমার কোথাও গিয়ে কানেক্ট হলো, আমি সাদাতে একটা দেখেছিলাম যে বাড়ি বন্ধন এমনই একটা মানে গৃহবন্ধন এমনই একটা জিনিস, কেউ যদি মুখ ফসকে বলে দেয় বা তোমার ওই বাড়ির আশেপাশে যদি জোরে বাজ পড়ে তাহলে কিন্তু বাড়ি বন্ধন কেটে যায়। এটা আমি সদাতে শুনেছিলাম। সেই কারণে আমি ওই মেয়েটিকে তারপরে ফোন করে বলি যে তোমার না বাড়ি বন্ধন কেটে গেছে। তখন ও বলছে কেন, আমি বললাম জানো তো আমি একটা এরকম জায়গায় শুনেছি যে উনি কিন্তু জোর গলায় বলেছে কথাটা যে বাড়ি বন্ধন কেটে যায় মুখে বললে, মানে যে তন্ময়দা, সদাতে তন্ময়দার মুখে শুনেছি। তা আমি ওকে সেটাই বললাম যে আমি তো এগুলো ফলো করি, আমি কিন্তু শুনেছি। আমার এবার কোথাও গিয়ে রিলেট করছি বা কানেক্ট করছি, সেদিন তোমার হাজবেন্ড আসেনি, তুমি একটাবার তোমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করো তো। ও তখন বললো না বাড়ি বন্ধন করেছে যে সে ঠিক করে দিয়েছে, আমি কথা বলেছি। তো ও বললো ও এবার দেখো যে যা সে তার ব্যাপার, আমি তো এই বিষয়ে ঢুকবো না। তো আমি বললাম ঠিক আছে তুমি তোমার হাজবেন্ডকে একবার জিজ্ঞাসা করো সেদিন এসেছিল কিনা, তাহলেই আমি একটু মানে রিলিভ হবো, কেন কি যেহেতু আমার সাথে এগুলো ঘটছে আমি জানতে চাই। তো ও মানে হাজবেন্ডের থেকে জেনে আমায় ফোন করে বলে সেদিন আমার হাজবেন্ড আসেনি। এবার তুমি ভাবো তাহলে জিনিসটা কি হয়েছিল। এবার বলি যেই বাড়িতে ওই জিনিসটা আছে, যখন গৃহবন্ধন হয়, যখন তাবিজ কবজ দেওয়া হয়, মানে যিনি দিয়েছিলেন তিনি কিন্তু খুব ভালো কাজ করেছেন, কেন যখন গৃহবন্ধন হয় ওদের ওই মানে এলাকার তোলপাড় হয়ে যায়, মানে এলাকা বলবো না, মানে ওদের বাড়ির চৌহদ্দি তোলপাড় হয়ে যায়, যেটা ও আমাকে ঘটনা সূত্রে বলে। মানে ওই যখন বাড়ি বন্ধনে ঘর টর দেয় বা যেগুলো দেয় আর কি,
তো তখন একদম ঝড় উঠে গেছিল। ও যেটা বলে, যেগুলো আমরা নর্মালি শুনি কানে, মানে আমি শুনেছি সেরকমই ওর মুখে আমি শুনি, মানে এতদিন ফোনে শুনেছি, সেদিন আমি সামনাসামনি শুনেছি ওর সাথে যে এরকম সত্যি হয়। আর যে বাড়িটায় রয়েছে সে যিনি কাজ করেছেন তিনি বলেই দিয়েছেন ওনাকে তাড়ানোর ক্ষমতা আমার নেই, শুধুমাত্র তোমার এই আশেপাশ থেকে আমি তাড়াতে পারি বা তোমাদের কাছ থেকে প্রোটেক্ট করতে পারি, বাট ওনাকে তাড়ানোর ক্ষমতা আমারও নেই। কেন কি জানি না, কি ব্যাপার অত আর ডিটেলসে আমি জিজ্ঞাসা করিনি, তবে যে জিনিসটা আছে তিনি নারায়ণশিলার সামনে নাকি দাঁড়াতে পারেন, ঠাকুর ঘরে ঢোকেন, সেটা আমি শুনেছি। এবার আমি সেটা চোখেও দেখিনি, আমি বলতে পারবো না। আমি তখন একটা সাধারণ প্রশ্ন হলো, ওই বাড়িতে কেউ থাকে না গো? বলে হ্যাঁ থাকে তো, যারা থাকে সবাই পাগল। আনলাম তো যাই হোক, আমি ব্যাপারটাকে আর করিনি। এবার আমার তো ভয় লাগছে, কেন কি সেদিনকে জিনিসটা আমি শুনেছি, আমার ওই বান্ধবী তো আওয়াজটা মানে এর আওয়াজটা পেয়েছে, ও কোনো বাইরের আওয়াজ পাইনি। এবার আমার সাথে কানেকশন হচ্ছে, মানে আমি ভাবছি আমার সাথে যারাই মিশে তাদের সাথেও কিছু না কিছু এরকম হচ্ছে, তাহলে কি কোথাও গিয়ে কি এটাকে আমি কানেক্টিং করছি নাকি এমনি আমি সমস্যায় ভুগছি? আমি যেটা শুনেছি যেরকম সমস্যা হলে মানে আরো বেশি এগুলো টানে বা কিছু, তো সেখানে গিয়ে আমার একটুখানি প্রবলেম তো এবার মনে হচ্ছে। এর মাঝে কালী পুজোর দিন রাতের মানে দিনের একটা ঘটনা ঘটে, আমার মেয়ে সেদিন খুব রেগে যায় হঠাৎ একটা কুকুর বাচ্চা কেনা নিয়ে, সামান্য একটা কুকুর বাচ্চা কেনা নিয়ে খুব রেগে যায়। তো রেগে যেতে আমার মেয়ে এমন বিহেভিয়ার করলো, চুলটা ছাড়া, চোখ বড় বড় করে, আমাকে কেউ কিছু করতে পারবে না। ও কিন্তু নিজের ভয়েসে বলছে, আগেই বলে দিচ্ছে কোনো অন্যরকম ভয়েস নয়, আমাকে কেউ কিছু করতে পারবে না, আমাকে কুকুর বাচ্চা এনে দিতেই হবে। এবার তোমাকে বলি, সেই দিনই আমার একটা কুকুর বাচ্চা নেওয়ার প্ল্যান ছিল, আমার অর্ডারও মানে বলা হয়ে গেছিলো, ডেলিভারিটা দেবে বলেছিল একজনের থেকে। তো আমি জানি ওটা সারপ্রাইজ দেবো, তো আমি ওর সাথে ইয়ার্কি মারছিলাম, ওই ইয়ার্কিটাই এরকম ভয়ঙ্কর হয়ে গেল। আমার ঘরে কিছু মানে ডিব্বা সাজের জিনিসের ছিল, এমন ছুড়লো এরকম ভাবে যেটা তোমার টিভিতে লাগলে সঙ্গে সঙ্গে ভেঙে যেত, গিয়ে ওটা শোকেসে লেগেছে। ঠিক আছে, তো যথারীতি রেগেই যাওয়ার মতন আমরাও রেগে গেছি। তো আমার হাজবেন্ড কোনোদিন ওকে একটা চড়ও মারেনি, এই 8 বছর, এই 9 পড়লো, এই মানে 8 বছরের জীবনে ওকে কোনোদিন একটা চড় মারেনি। হয়তো রেগে গেলে একটু চেঁচাতো, আমি পেটাতাম। সেই মানুষটা ওকে একটা সেদিন চড় মারে, তখন আরো রেগে যায়। দেখবে কি করি আমি, দেখবে? তো বলছে তুই কি করবি, তোর করার কি ক্ষমতা আছে? আমার হাজবেন্ড বলছে নর্মালি মেয়েকে যেরকম শাসন করে, তোকে শাসন না করে তুই এরম হয়ে গেছিস। ওর হাত পা দুটো বেঁধে দেয় রাগেতে আমার হাজবেন্ড। ও বিশ্বাস করো, ওইটুকু মেয়ে ওই চাপা বাঁধা কিভাবে খুলে ফেললো, খুলে ফেলে আমি আমার হাজবেন্ডকে বলছি তোমাকে এতদিন বলছি দেখছো তো এগুলো হচ্ছে, তুমি কোথাও গিয়ে তো মানে কোনো কিছু মানে গুরুত্ব দিচ্ছ না। সেই মুহূর্তে ও কি করলো, আমাদের দুজনকে রুমে লক করে বাইরে গিয়ে জানলা দিয়ে তাড়িয়ে ঠিক এরম করে একটা মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, একটা ক্রিপি হাসি দিল, মানে একটা হাসি এরম করছে ঠিক মুখটা। না আমার মেয়ে আমাদের দুজনকে লক করে দিয়ে বাইরে গিয়ে এরকম হাসছে জানলার কাছে, মানে তোমাদের দুজনকে আমি লক করে দিলাম, তোমরা আমার কিছু করতে পারলে না, আর তোমরা আমার কিছু করতে পারবে না, ঠিক এরকম ভাবে দিত, কোনো কিন্তু ভয়েস চেঞ্জ নয়, ওর ভয়েসেই দিত। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে কি হচ্ছে এগুলো, আবার পাথরটাও পড়ালাম, কোনো কিছুই তো কাজ হয় না। তারপরও সেই মানে ওই একই জিনিস চেঁচামেচি করছে। লাস্ট টাইমে খুব রেগে গেছি, তো রেগে গিয়ে আমি বললাম আজকে আর আমি থাকবো না, আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না, আমার সাথে এত এত কিছু ঘটছে, আমি আর পাচ্ছি না। আমি কোথাও গিয়ে নিজেকে সত্যি কথা সেদিন শেষ করে দিতেই গেছিলাম। তো যথারীতি আমি দরজা গিয়ে লক করে দিই রুমে। তখন গিয়ে আমার মেয়ের কোথাও জানি না সেন্স ফিরেছে কিনা, এসে এবার দরজায় ধাক্কা দিচ্ছে, মা আমি তুমি দরজা খোলো, আমি আর কিছু করবো না। তখন আমার মেয়ে এসে বলছে আমাকে, তো তারপরে আমি তখন নর্মাল হয়েছে বলতে হবে। হ্যাঁ, যেটা ওর মধ্যে এতক্ষণ কাজ করছিল না। তো তারপর আমি দরজা খুলি, ওকে বোঝাই, বোঝাতে কোনো আর প্রবলেম হয়নি। তারপর আমার দু জায়গায় মানে আমাদের তো পাড়ায় কালী পুজো হয় বড় করে, সেখানে তো আমি প্রতি বছর সারা রাত থাকি, এটা নতুন করে কিছু না। আর আরেকটা জায়গায় কালী পুজোর আমার নিমন্ত্রণ সেদিন পড়েছিল। তো যথারীতি মেয়েকে বললাম রেডি হ, বিকেলবেলা আমি জানি বিকেলবেলা ওই যে একটা নিমন্ত্রণ আছে ওখানে ঘুরে আসবো, আর রাত্রিবেলা পাড়ায় থাকবো। তো যথারীতি মেয়েকে নিয়ে তোমার ইয়েতে মানে ওই যেটা আরেকটা নিমন্ত্রণ বাড়ি ছিল ওখানে যাই, দিয়ে তারপর রাত্রিবেলা পাড়ায় আসি। তো পাড়ায় এসে ও তো আর সারা রাত্রি জাগতে পারবে না, এবার আমাদের পুরোনো পাড়া ওটা, ঠিক আছে, তো ওই পুরোনো পাড়ায় মানে অনেক চেনা জানা আছে, তো একজনের বাড়িতে আমি ভাবলাম ওকে শুইয়ে দিই,
দিয়ে তারপরে আমি সারা রাত্রি আবার বাইরে থাকবো, তারপর আবার সকালবেলা যা হবে দেখা যাবে, মানে ভোরবেলা আর কি বাড়ি চলে আসবো। তো বলে ওকে আমি মানে একটু পুজোর এখানে ছিল তখন, ওই কটা বাজে ধরো না, 12টা 12:30 বাজে, ওকে আমি শোয়াতে নিয়ে যাই একজনের বাড়িতে। তো তখন শোয়ানোর আগে ওকে বোঝালাম, বাবা এরকম কেন করলি, এরকম করতে নেই, যেটা হয় ঠান্ডা মাথায় মেয়েকে বোঝা। আমার মেয়ে তখন একটু অড ভাবে বলছে, কেন কি হয়েছে? বললাম মানে তুই সারা দুপুর যে এইসব করলি? বলছে, আমি আমি কি করেছি, আমি তো কুকুরের জন্য বায়না করেছি, আমি তো আর কিছু করিনি। বললাম হ্যাঁ কুকুরের জন্যই বায়না করেছিস, কিন্তু এই যে এরকম বাবার কাছে মার খেলি, এত বাড়াবাড়ি করলি। বলছে কোথায়, মানে ওর কিছু মনেই নেই। আমি তো অবাক হলাম। তো দিয়ে আমি বললাম ঠিক আছে শুয়ে পড়ো, শুয়ে পড়েছে যথারীতি। তা ওই যাদের বাড়িতে ছিল মানে সেই সেই আর কি ছিল, আর একটা বান্ধবী শুয়েছিল, আর একজন ছিল, আমার মেয়ে ঘুমাচ্ছিল। আমি বললাম ঠিক আছে তোরা বস, আমি বরঞ্চ বাইরে বসি, মানে মায়ের পুজোর কাছে বসি। তো যথারীতি মায়ের পুজোর কাছে বসে আছি, মানে আমি ধরো এখানটায় বসে আছি, তুমি ওখানটায় বসে আছো, তোমার থেকে একটু ডিস্টেন্সে ওই বাড়িটা যেখানে আমার মেয়ে শুয়ে আছে, আর পুজোর জায়গাটা এইখানে। আমি সোজাসুজি বসে আছি, মানে পুজোটা হচ্ছে এরকম, আমি এরকম বসে আছি। তো আমি পুজোটাও দেখতে মানে আড়াআড়ি আর কি, আমি পুজোটাও দেখতে পাচ্ছি, ওই বাড়িটাও দেখতে পাচ্ছি, কোনো প্রবলেম নেই, কিছু নেই। তো ওদের বাড়িতে একটা মানে রাস্তার কুকুর হয়েছে, ঘোরাফেরা করছে বা ঢুকছে বেরাচ্ছে। তো পুজো হতে হতে তো সেই মুহূর্তে হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে, মানে ফোনটা আসে মানে আমার মেয়ের সাথে যে বউটা আর কি শুয়েছিল সে ফোন করে, তুই তাড়াতাড়ি আয়, আম, আমার আমার খুব ভয় লাগছে, তাড়াতাড়ি আয়, কিসব আওয়াজ হচ্ছে আমাকে বলছে। এবার আমি তো সামনাসামনি বসে আছি, আমি তো ওদের গেটটা দেখতে পাচ্ছি, আমি বলছি কেউ তো ঢোকেনি। ও বলছে না তুই তাড়াতাড়ি আয়। তো এবার যার বাড়ি তাকে বললাম যে এই তুমি চলো তো, ও এরকম বলছে যে শুয়ে আছে, কি ভয় পাচ্ছে। তখন ও ওই বউ মানে যার বাড়ি সে বললো হ্যাঁ বাবা কি আওয়াজ হচ্ছে, এরকম ভয় পাচ্ছে। গিয়ে দেখছি ওই বউটি এরকম কাঁপছে থরথর করে কর্নারে গিয়ে, মানে আমার মেয়ের সাথে যে শুয়েছিল। আমি বলছি কি হয়েছে? বুঝে তুই জানিস না কিসব আওয়াজ হচ্ছিল, তুই ঠিকই বলিস ভূত আছে, আমাকে বলছে। মানে আমার শান্তিনিকেতনে একটা ইনসিডেন্ট ঘটেছে, সেটা সজাতে তোমরা শুনে নিলে বুঝতে পারবে, মানে যদি কেউ মানে জানতে চায় ব্যাকে সেটা জানতে পারবে। তো আমি বলছি কেন কি হয়েছে কি? বলছে জানিস আমি দরজার কাছে তোর মেয়েকে নিয়ে শুয়েছিলাম, দরজায় মানে হয় না কেউ নক করলে হাত দিয়ে ও আওয়াজটা পায়। এবার ও না ভূতে টুতে বিশ্বাস করে না, মানে জানে এগুলো হয় বাট ও বিশ্বাস করে না, মানে না, ক্যাজুয়াল ব্যাপার, হয়তো হয়, আমার কি তাতে, আমার তো কিছু হচ্ছে না। তো ও কি করেছে, মানে না বলে ও বেরায় ঘর থেকে, ওদের সিঙ্গেল রুম, ঘর থেকে বেরাতে যায়, বলছে আমি বেরাতে পারছি না, আমি পা দিতে পারছি না, আমার শরীর ভারী করছে, আর কেউ নেই, আওয়াজ হয়ে যাচ্ছে। তখন ও গিয়ে ভয়তে মানে যে কর্নারে ছিল তার অপোজিট কর্নারে গিয়ে কাঁপছে বসে, এরকম ঠটো ঠটো করে। তো আমাকে এই কথাটা বললো। তা আমি বললাম দেখেছো আমি বলি। তো যাই হোক যথারীতি ব্যাপারটা আর কিছু বাড়েনি। তারপর ভোর হয়ে যায়, আমি মেয়েকে নিয়ে বাড়িতে আসি। যা মেয়ে আমার চৌকাঠ বাড়ির পা দিল, মেয়েকে আমি বোঝাতে বোঝাতেই আসছি কিন্তু যে তুই তখন এরম বললি তোর বাবাকে বল। তখন বলছে কই আমি তো বলিনি, আমার তো সব মনে আছে। আমি বলছি তুই কি আমার সাথে মাইন্ড গেম খেলছিস? তো তুই আমাকে পাগল করে দিবি। একবার বলছিস বলিনি, একবার বলছিস বলে যে আমি লোককে বলে তো লোক বলবো তার মায়ের মাথা খারাপ হয়ে গেছে। তো ঘটনাটা এরকম আমার সাথে চলছে। তো এত কিছুর মাঝে আমি লাস্টে কোথায় যাব কি করব, তন্ময়দার সাথে মানে যোগাযোগ হয়, তন্ময়দাকে পুরো ঘটনাটা আমি খুলে বলি। তন্ময়দা কিছু আর কি রেমেডিস তো দিয়েছে। তা আমাকে বললো যে দেখো করে কি হয়, আর উনি ওনার খোঁজ দিয়েছে। তো আমি এখনো সেখানে গিয়ে উঠতে পারিনি, তবে যোগাযোগ করব। তো আজকে যে তোমার সাথে রেকর্ডিং করছি বসে, আজকে সকালে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে। এই ইনসিডেন্টটা কিছুদিন আগে একবার হয়েছিল কালী পুজো। তো যেটা আমি তন্ময়দার মুখেও শুনেছি যে এরা একটা টাইম লুপের মধ্যে যাই কাজ হয়, যে আমার তোমার স্লিপ প্যারালাইসিসটা দুপুরে একই টাইমে হতো। তো সেরকম মানে ভোরবেলা 6টার সময় এর আগে একবার একটা টাইমে হয়েছিল সেম। আজকে তোমার সাথে যে রেকর্ডিং করছি আসার আগে আমার সাথে ভোরবেলা ঠিক 6টার সময় একটা ইনসিডেন্ট ঘটে, সেটা সবকিছুর মানে ঊর্ধ্বে চলে গেছে। সেটা কি হয়েছে, আমি যখন এই কাজগুলো করতে শুরু করেছি, তন্ময়দা যে রেমেডিস গুলো দিয়েছে, যথারীতি রাত্রিবেলা কিছু রেমেডিস আমি করি, করে আমি বিছনায় শুতে যাই। তো শুতে গিয়ে তখন কটা বাজে, প্রায় 3:30 4টে বাজে। কেন কি আমি ওই রেমেডিসটা বলেছিল তন্ময়দা যে কেউ যেন না দেখে সেইভাবে করতে আমাকে বলেছিল, একটা রেমেডিস দিয়েছিল যেটা আলাদা করে। তো এবার সবাই না শুয়ে পড়লে হবে না, তো আমি মানে সবার ঘুমানোর জন্য ওয়েট করতে গিয়ে আমি নিজে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার ঘুমটা ভাঙে
ওই সাড়ে তিনটে বাজেনি তখনও, ঠিক আছে, আমার ঘুমটা ভাঙে। তো সেই মুহূর্তে আমি রেমেডিসটা করে যথারীতি আবার বিছনায় গিয়ে শুই। আমার মেয়ে ঘুমাতে ঘুমাতে না গায়েটায় উঠে পড়ে, তো ওরকম ও ঘুমাচ্ছে, আমি তো ঘুমিয়েই পড়েছি। হঠাৎ আমার আবার ওই স্লিপ প্যারালাইসিসটা শুরু হয়। তার আগে, আমি টাইমটা পরে মেনশন করছি, মানে আমি পরে জেনেছি, তার আগে আমার কানে, মানে কানের ঠিক নিচ পোর্শনটায় কিছু একটা আমি মানে ফিল করতে পারছি, কিছু একটা হচ্ছে। তখন আমি মানে মাথাটা আমি কিন্তু ঘোরাতে পারছি না, আমার কিন্তু সজাগ এসে গেছে, কিন্তু আমার হাত পা স্টিফ হয়ে গেছে। আমি যখন চোখটা ঘোরাচ্ছি আমি ফিল করতে পারছি, যেটা আমি এর আগে অনেক পডকাস্টে বা রেকর্ডিং এ শুনেছি, এরকম সত্যি কথা আইডিয়া ছিল না। আর যদি আমার সাথে না হতো, সেটা ধরো ছোট বাচ্চারা যদি দুধ খাওয়ায়, মুখটা যেভাবে মানে টানে বার করে, জিভটা ঢোকায় বার করে, সেই জিনিসটা আমার মেয়ে আমার গালে করছে, ঠিক আছে। তো আমার কোথাও গিয়ে মনে হলো বাচ্চা মানুষ তো কিছু স্বপ্ন দেখেছে, তবে খুব ছোট না যে ও দুধ খায়। তো আমি ব্যাপারটাকে মানে ভাবিনি, ক্যাজুয়াল। আর সেই সময় তোমার স্লিপ মানে প্যারালাইসিস টাইপ হয়ে গেছে, তো ওটা হচ্ছে, আমি অতটা কি বাচ্চা মানুষ হয়তো করছে, আর আমারও এই জিনিসটা তো আগে হতো, তো হয়তো নতুন কিছু না হয়েছে। তারপরই মানে মানে আমি ওটা ভেবে ওঠার মধ্যেই আমার কানে একটা কি বিচ্ছিরি হাসি, খিলখিল খিলখিল খিলখিল, মানে মানে পেতনি হাসলে যেরকম আমরা ওই ফোনে শুনি না, ওটা আমার কানে আসছে। তখন আমি সেই মুহূর্তে, আমি তো সজাগ, কিন্তু আমার শরীর তো শ্রীবারাটা তো আমি অভ্যস্ত হয়ে গেছিলাম। হনুমান চালিসা পাঠ করতে গেছি, হনুমান চালিসা মনে পড়ছে না, যে যতটুকু 2-3টা লাইন বলে, আমি কিন্তু হনুমান চালিসা 13 বছর পাঠ করছি, ঠিক আছে, ভুলে যাওয়ার কথা নয়, তবু আমি মাঝে মাঝে মানে মেন টাইমে আমি ভুলে যাই। তো আমার মেয়ে কি করে, হাতটা ওই অবস্থা আমাকে ছিটকাচ্ছে, ওর হাত কিন্তু আমার হাতে, আমি কিন্তু ওকে ধরে নিই, কেন কি আমার তো ওই অবস্থায় প্যারালাইসিস। ও ছিটকাচ্ছে, পা দিয়ে ছিটকাচ্ছে, আমি ফিল করতে পারছি, কিন্তু আমি নড়তে পারছি না। তখন আমি গুরু মন্ত্র চান করলাম, কেন কি সেটা আমাকে তন্ময়দা বলেছিল, কিছু হলে তোমার যে গুরু আছে সেটাকে তুমি করবে। গুরু মন্ত্র যখন মানে বলছি, আমি বুঝতে পারছি আমার মেয়ে কিন্তু আমার পায়ে লাথি মারছে, মানে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবার আমি যে আমার হাজবেন্ডকে বলবো মেয়েটাকে সরাও, বলতে পারছি না। তো যখন 3-4বারের পর আমি মন্ত্র জপ করতে পারলাম, তখন আমার মুখ থেকে আওয়াজটা কিন্তু বেরায়নি। পাটা আমার সজাগ হতে, হাজবেন্ডকে একটা পা দিয়ে টোকা মারতে, ও এরকম উঠলো, মানে এরকম মুখটা তুললো, আমি বলতে আর পাচ্ছি না, কিন্তু মেরে যাচ্ছি। তারপরে মুখ থেকে বেরোলো মেয়েটাকে সরাও। তো যথারীতি কেন না, আমি বললাম সরাও, সরিয়ে দিল। দিয়ে যখন হাজবেন্ডকে বললাম, হাজবেন্ড তো কোথাও গিয়ে মানলো না, আবার মানলো না, মানে সেইভাবে করলো না, বললো যেটা করার হয় করো। তা এখানেই আমার মেয়ের স্টোরিটা আপাতত আজকের দিনেও এই জিনিসটা হয়েছে, আমি জানি না এর শেষ কোথায় আছে। থ্যাংক ইউ দিদি আমাদের কেকে পডকাস্ট এসে এটা বলার জন্য, এবং তুমি নতুন গেস্ট আমাদের, তো খুবই শর্টলি একটু বলে দাও যে কেকে পডকাস্ট কেমন লাগলো। কেকে পডকাস্ট খুব ভালো লেগেছে, আর আমি অনেক দিন ধরে তোমার এই পডকাস্ট গুলো ফলো করি, ঠিক আছে। থ্যাংক ইউ। আর আপনারা যতদূর শুনলেন, মানে এরপর আমি জানি না, এরপরে যদি দিদি আবার যদি আসো তাহলে এর পরে কি হতে পারে, এবং রেমেডিস তুমি তন্ময়দার কাছ দিয়ে নিচ্ছ, খুবই ভালো, খুবই ভালো রেমেডিস দেয়। আপনাদের যদি কিছু লেগে থাকে, আপনার ডিসক্রিপশনে সবকিছু দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। অ্যাজ ইউজুয়াল আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট ইন্দ্রাণী, ক্যামেরার পেছনে কিংসুক সেন। থ্যাংক ইউ দিদি।